হ্যালো। হ্যালো বলাটা কি ঠিক আছে? আচ্ছা, মজা করলাম আর কি। যাই হোক, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এই ভিডিও দেখে আপনারা কেউ স্কিল আপারে কোর্স করতে আসবেন না, বা হচ্ছে যে আমরা এখানে যে যাকে নিয়ে কথা বলবো সে যে বিষয় নিয়ে কাজ করে সেটা আপনাকে করতে আসতে হবে না। আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এই গল্পের নায়ক আব্দুল বাসেদ। তো বাসেদের কথা কালকেই জানতে পারলাম, বাপ্পি জানালো। তো বাসেদের নাকি ভয় ছিল যে বসের সাথে কিভাবে কথা বলবো কি না বলবো ইত্যাদি। এখনো কি ভয় আছে নাকি বাসেদ? না বস, একদমই নেই। আচ্ছা। তো বাসেদের কাছে হচ্ছে আমাদের জানতে চাওয়া যে বাসেদ, তোমার জীবনে বেশ একটা স্ট্রাগল আছে, যেটা এখনো তুমি করবা। তোমার শুরুটা কিভাবে হলো, কি স্ট্রাগল ফেস করলে, এগুলো নিয়ে একটু বলো আর কি। আমি কি শুরু করব? বলো, রেকর্ড হচ্ছে। আচ্ছা। ভয়ের কিছু নাই, আমরা আছি তো। হুম। প্রথমত ধন্যবাদ বসকে আজকে এই জায়গাটায় আমাকে দাঁড় করানোর জন্য। আমি আসলে মহান আল্লাহর নিকট অশেষ শুক্রিয়া জানাই যে যাদেরকে আমি দেখতাম আমার অনুপ্রেরণা মনে করতাম, যাদের সাফল্যের ভিডিও দেখতাম আজ তাদের সামনে আমিও একই কাঠ করে দাঁড়াতে পারলাম। অনেক ধন্যবাদ বস। আমার নাম আব্দুল বাসেদ। আমি হচ্ছে ফেনী দাগনভূঞা উপজেলায় আহ বেড়ে ওঠা, এখান থেকেই, ফেনী থেকেই। আহ শুরু করেছিলে কখন? কিসে বস? মানে ফ্রিল্যান্সিং এ তুমি শুরু করলে কখন? মানে বা আচ্ছা। ফ্রিল্যান্সিং ই কেন? অন্য কেন না, অন্য কিছু না কেন? প্রথমত হচ্ছে ডিগ্রি শেষ করার পর আমি বিভিন্ন জায়গায় আমি চাকরির জন্য আবেদন করতাম, বা ঘরে বসেই তো থাকতাম। আমার হচ্ছে একটা দুর্ঘটনা হয়, সেটা কি হচ্ছে দুই হাজার দুর্ঘটনা সতেরো তোমার? এটা দুর্ঘটনাটা কি? হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় আমার 2017 সালে। সেখান থেকে আমার স্পাইনাল কর্ড ইনজুরি হয়। স্পাইনাল কর্ড ইনজুরি হওয়ার পর থেকে আমার দুই পা বা আমার প্যারালাইসিসে আমাকে এখন হুইল চেয়ার আমার নিত্যদিনের সঙ্গী হয়। তো সেই ক্ষেত্রে আমি আমার ডিগ্রি শেষ করার পরে অনেক জায়গায় আমি চাকরির জন্য খোঁজাখুঁজি করলাম, এদিক ওদিক বেড়াতে মানে থাকলাম। এটা কি তোমার অ্যাক্সিডেন্টের পরে না আগে? কোনটা বস? মানে তুমি কি চাকরি খোঁজা শুরু করলে তোমার অ্যাক্সিডেন্টের আগে? অ্যাক্সিডেন্টের পরে, পরে অবশ্যই পরে, আমার অ্যাক্সিডেন্টের পরে জি বস। এই 2000 ধরেন যে আমার এই মানে তুমি উনিশ কি বিশের এখন দিকে। হচ্ছে যে মানে হুইল চেয়ার ছাড়া চলতেই পারো না? না বস, একদমই না, আমাকে হুইল চেয়ারে থাকতে হয়। বা হুইল চেয়ারে ওঠার ক্ষেত্রে কি তোমার কারো হেল্প নিতে হয় নাকি তুমি নিজেই না এটা? না, আমি সে সবকিছু নিজেই করতে পারি। ওকে ওকে ওকে, আচ্ছা তারপরে তুমি তারপরে ডিগ্রিটা হচ্ছে করলে কোথা থেকে? আমি ফেনী কলেজ থেকে, ফেনী সরকারি কলেজ থেকে। কোন সাবজেক্টে? আমি হচ্ছে ডিগ্রিতে হচ্ছে বিএসএস, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ। ওকে ওকে ওকে, তারপরে তারপরে জবে তারপর জবে? হচ্ছে জি, জব খোঁজাখুঁজি করলাম তখন। বস, অফার আসতো 15 থেকে 10 হাজারের মধ্যে, 10 থেকে 15 হাজার মধ্যে। এখন সেক্ষেত্রে দেখা গেছে আমাকে ঢাকায় যাইতে হবে, বা অন্যান্য জায়গায় আবার দেখা গেছে অফিসে আমার হুইল চেয়ার অ্যাক্সেসেবল না। তো ওকে। সেই ক্ষেত্রে আমার জন্য 10-15 হাজার টাকা আমার জন্য সার্ভাইভ করা অনেক কঠিন। মানে তো হুইল চেয়ার পর- অ্যাক্সেসেবল না তোমার কি, যখন হচ্ছে তুমি জবে গেলে মানে ওই কোম্পানি তোমাকে বলেছে যে হুইল চেয়ার অ্যাক্সেসেবল না? জি, যাওয়ার আগেই আমি এটা নিয়ে কথা বলতাম যখন, তখন তারা জানাতো আর কি, না আমাদের এরকম এরকম কত জায়গা ফ্যাসিলিটিস তুমি নেই। এরকম আবেদন আবেদন করেছিলে যে যারা তোমাকে আমি প্রায় অনেকগুলা 20 থেকে 30টার সাথে কল আসতো, কথা বলতাম অনেক জায়গায়, বন্ধু বান্ধবের মাধ্যমে অনেক ওই যে বিডি জব ছিল ওইখানেও করতাম, ইয়েতে করতাম, কিন্তু ওই রকম হয়তো আর কি যে অ্যাক্সেসেবল না থাকার কারণে অনেক জায়গায় আমাকে নেয়ার ইচ্ছা থাকলেও, আমায় ফিট হইলেও আমাকে ওইটার কারণে আমার একটা বাধা ছিল আর কি। ওকে ওকে। আচ্ছা। তো এরপরে আমি অনলাইনে দেখলাম যে কি অনলাইনে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করা যায় বা স্বাবলম্বী হওয়া যায়। এখানে আবার অনেক ভিডিও আসতো যে কি শেষ চিকিৎসা হিসেবে আমাদের একটা কোর্স নিন, এরকম একটা ভিডিও আসতো আমার কাছে। জীবনের শেষ চিকিৎসা, তাই না? তা জীবনের তুমি শেষ। কি হ্যাঁ। একবারে স্কিল আপারের ভিডিও দেখেছো? তার আগে কি অন্য কোনো ভিডিও টিডিও দেখোনি? আচ্ছা, এর আগে বলি। তো যখন আসতো আমি একটু পর্যায়ে পর্যায়ে বলি আর ওকে ওকে। কিভাবে শুরু হয়েছিল। তো এরকম ভিডিও দেখার পরে আমি আমার বাবা আম্মুকে বললাম যে আম্মু, এরকম অনলাইনে কিছু করা যায়, একটা পিসি কিনি। তো আমি হচ্ছে আবার ওই ওয়েল টু ডু মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি। তো একটা পিসি নেওয়ার পরে সারাদিন গেম খেলতাম, পাবজি খেলতাম।
বলছিলাম যে ফ্রিল্যান্সিং করব, কিন্তু খেলতাম গেম দিনরাত সারাক্ষণ। তো আচ্ছা। খেলতে খেলতে একটা পর্যায়ে, তখন আবার করোনা ছিল, করোনা শেষ হয়ে যাওয়ার পরে বন্ধু বান্ধবের সাথে খেলতাম, একটা পর্যায়ে দেখলাম গিয়ে সবাই যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছে, কিন্তু আমারও মনে হয় যে কিছুটা জীবনে সিরিয়াস হওয়া দরকার, কিছু একটা শুরু করা দরকার আমার। তো ওকে। সেই থেকেই আমার হচ্ছে নিজে নিজে তখন একটা কোর্স নিছিলাম কম্পিউটার করে জাস্ট। আমি এমনিতে ছোটবেলাতে কম্পিউটার ছিল, ল্যাপটপ ছিল, এগুলো নিয়ে অনেক পারদর্শী ছিলাম আর কি। মানে এই ল্যাপটপ কি তোমার ছিল না তোমার ভাইদের ছিল সেটা ইউজ করতে? আমার ঘরেরই ছিল, ঘরের মধ্যে আর কি ছিল, আচ্ছা ছোটবেলায় ছিল। এরপরে যখন শুরু করলাম তখন ছিল না, নতুন আরেকটা নিলাম আর কি। আচ্ছা ওই যে আচ্ছা। গেম খেলার জন্য তো ভালো কনফিগারেশনের লাগে, ওই আচ্ছা। জন্য RGB লাইট টাইট লাগায় একদম এই ওইরকম আর টাকাটা কি। তুমি কিভাবে পেলে, বাবা মার কাছ থেকে? জি, আমার বাবা মার কাছ থেকে, ঘর থেকেই দিছে। বাট তোমাকে ফ্রিল্যান্সিং করার জন্য তারা হয়তো কষ্ট করে দিছে, হ্যাঁ, এরকম? এক্স্যাক্টলি ওইটাই দিছে আমাকে ফ্রিল্যান্সিং করার জন্য। থাকে না যে একটা মানে সঞ্চয়, তারা কি এমনিতে সঞ্চয় মানে, ঘরের একটা সঞ্চয় আমাকে জন্য দিল আর কি। বাট মানে টাকাটা কি এরকম ছিল যে মানে ঘরে ছিল দিয়ে দিল, নাকি কোনো কিছু বিক্রি করে বা একটা সঞ্চয় ছিল সেখান থেকে? না, বিক্রি করতে হয় নাই। আমরা হচ্ছে ওই একটা সঞ্চয় থেকে দিছে, এমন না যে একটা, আমরা ওই বললাম না ওয়েল টু মিডল ক্লাস, এমন না আমরা ওই যে আচ্ছা একদম বড় লোক না, একদম ইয়ে না, এরকম টাইপ আর কি। আচ্ছা আচ্ছা। তো এরপরে আমি হচ্ছে একটা কোর্স নিলাম যেখানে কম্পিউটার শিখাইতো, চট্টগ্রামে গিয়ে ওইখানে শিখাইতো কি বেসিক আপনার ওয়ার্ড, এই যে আপনার MS ওয়ার্ড বা ওয়ার্ড এক্সেল, হ্যাঁ। ফটোশপ এইগুলো, হ্যাঁ। কিন্তু আমার মনে হলো ওইখানে গিয়ে মনে হলো কি আমি তো এর থেকেও ভালো জানি, আমার ঘরে একটা কম্পিউটার আছে, আমি গেম খেলি, আমি এটা মিস ইউজ করতেছি, আমার হচ্ছে সময়টা নষ্ট করতেছি। তো বাসায় এসে আমি হচ্ছে আমি শপিফাই বা ওয়ার্ডপ্রেস এগুলো ডেভেলপমেন্ট এগুলো শেখা শুরু করলাম। তো শিখে এক পর্যায়ে দেখলাম যে কি আহ, এই সার্ভিস গুলা নিয়ে বস অনেক কম্পিটিটর বা আমার থেকে হায়ার এক্সপার্ট এক্সপার্ট লেভেলের লোকজন আছে, ওই ক্ষেত্রে আমাকে হায়ার করার বা আমি ওদের থেকে টিকিয়ে আনা নিজেকে মানে খুবই টাফ। আমি কোন যখন এটা স্কিলটার বুঝতে পারলাম, ক্ষেত্রে? আমার হচ্ছে তখন হচ্ছে শপিফাই, এই যে নতুন বা সফটওয়্যার ডিজাইনার ডেভেলপার বা সবই হয়ে এরকম ডিজাইন, যে ওকে। যে ওয়েব এগুলোতে অনেক, ডিজাইন। হ্যাঁ এক্স্যাক্টলি, ওইগুলোতে অনেক কম্পিটিশন থাকে। সেক্ষেত্রে দেখা যায় নতুন হিসাবে এক্সপার্ট ছাড়া নতুনদের কেউ নিতে চায় না। তো আমি খুঁজতেছিলাম যে এমন কোন কাজ যেখানে কম্পিটিশন কম থাকবে, আমার ওই কাজটা ভ্যালু বেশি থাকবে। তো আমি আমার একটা বন্ধুর মাধ্যমে, ও হচ্ছে স্কিল আপারেরই, ও হচ্ছে আপনার আমার ফ্রেন্ড, আমরা একসাথে পড়ছি হচ্ছে আহ, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। তো ওর মাধ্যমে আমি, ও বললো কি এখান থেকে আমি হচ্ছে গুগল অ্যাডস নিয়ে কাজ করি, তুইও করে দেখতে পারস। তো আমি হচ্ছে বসকে আমি একটা ছবি পাঠাচ্ছি, দেখছেন 2021 সালে আমি কোর্সটা নিয়েছিলাম, হ্যাঁ আপনাকে হ্যাঁ আমি হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইখান থেকে নেওয়ার পরে আপনার হচ্ছে একটা কোর্স ছিল আপনার গুগল শপিং অ্যাডস এন্ড গুগল মার্চেন্ট সেন্টার এক্সপার্ট নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু আমি শপিফাই ওয়ার্ডপ্রেস জানতাম, তো আমার ক্লায়েন্টরা দেখতাম যে ফেস করতো কি ওই যে গুগল মার্চেন্ট ওদের সাসপেন্ড হয়, এমন এটা হ্যাঁ, আবার হ্যাঁ, কি সাসপেন্ড হয়। হ্যাঁ, হ্যাঁ, এখানে দিলাম, এখানে দেখলাম যে কি বস ওই ওই সময়টা 2021 থেকে 22 এসে এই স্কিলটার খুবই একটা ভ্যালু ছিল, হ্যাঁ, এবং হ্যাঁ, একটা হ্যাঁ। খুব গুড অ্যামাউন্টে একটা ক্লায়েন্টরা পে করতো, কারণ এই এই জিনিসটার জন্য পুরো ধরলেই বিজনেসটা বন্ধ $500। থাকতো। এক্স্যাক্টলি, ধরলেই $500, 400 300 এরকম মিনিমাম। তো ওদের একটা বিজনেস এই একটা অ্যাকাউন্টের জন্য বন্ধ থাকতো, তো ওরা আসলে এই জন্য পে করতো। তো আমি হচ্ছে এই যে আপনার এই স্কিল আপারের এই যে যেটা রেকর্ডেড কোর্স নিছিলাম আমি 2021 সালে। তারপরে হচ্ছে কি আমি ফাইবার আপওয়ার্কে যখনই গিগটা পাবলিশ করলাম, দেখলাম যে বস ওই দিন থেকে মেসেজ আসা শুরু করলো। কিন্তু আমি ওই যে শপিফাই বা আদার যেগুলো দিলাম ওইগুলো থেকে আমার আসলে ওই রকম রেসপন্স আসতো না। ওকে। কিন্তু এই রিলেটেড যখন আমি কয়েকটা সার্ভিস বানালাম, যেমন একটা হচ্ছে ফিড ইস্যু ফিক্সিং, আপনার হচ্ছে গুগল মার্চেন্ট সেটআপ, স্টোরের সাথে কিভাবে কনফিগারেশন করা যায়, এগুলো যখন দিলাম, তখন হচ্ছে আমার অনেকগুলো মেসেজ আসতে শুরু করলো। আমি 3 4টা গিগ দিছিলাম 3টা ক্যাটাগরিতে। তো এরপর থেকেই তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো একটা রেসপন্স আসা শুরু করলো, অনেক ক্লায়েন্টের সাথে কাজ করা হলো, কেউ প্রথম মান্থলি কাজ। প্রথম মার্চেন্ট সেন্টারে কাজ করেছিলে, সেটা কত সালে এবং কত টাকা ছিল? ওইটা হচ্ছে বস আমি 2021-এর শেষের দিকে কোর্সটা নিয়েছি, তো 22-এ আপনার 2022-এ আমি হচ্ছে একটা কাজ পাই, সেটা হচ্ছে $250। বস ওই $250 কাজটা পাওয়ার পরে কিন্তু আমি আপনাকে আহ ইয়েতে আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিছিলাম যে বস এরকম কাজ পাইছি, কিভাবে করা যায়, বা আমি তো কাজ করছি কি করা যায়। আপনি বললেন যে কি এটা তো আপনি করছেন কিনা, তো আপনি ভিডিও দেখছেন কিনা। আমি বললাম যে হ্যাঁ দেখছি, ভিডিওতে গাইডলাইন্স আছে, এগুলো দেখেন, আর না পারলে আমার জানাইন। তো আমি ওই আবারও কাজটা পাওয়ার সাথে সাথে কাজ ভিডিও দেখে 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 আমি স্টেপ বাই স্টেপ করছি। আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার প্রথম কাজটাই সাকসেসফুল হয়, আমার ফাইবারে ওইটা কমপ্লিট তার হয় আমার। মানে ভিডিওগুলো দেখলে কিন্তু কাজ করা যায়।
এবং একটু এক্স্যাক্টলি বস, ফ্লোরিং প্রথম মাইন্ড প্রথম আর তো বস, অ্যানালিটিক্যাল সেন্স লাগে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি প্রথম প্রথম বস এই কিছু কাজ আছে যেগুলো হচ্ছে ভিডিও দেখে 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 আসলে করা যায় স্টেপ বাই স্টেপ। আমি প্রথম দিক থেকে কথা হ্যাঁ বলতেছি হ্যাঁ। আর কি। না না, এটা তো রেকর্ডেড কোর্সেও সম্ভব তাই না? কারণ আমি স্টিল হচ্ছে রেকর্ডেড কোর্সের স্টুডেন্ট। আমি লাইভ কোর্স তো আমার জীবনেও করা হয়নি ওইভাবে। তো আমিও তো বস মাঝে মাঝেই বলি, আমিও স্ক্ল্যাপারে ফুল টাকা এখনো দেয়নি। 1200 টাকা দিয়েছিলাম 1900 টাকার কোর্সের, হ্যাঁ। আমি ওই যে বাপ্পি রেকর্ডেড ভাই একটা কোর্সের কোর্স, স্টুডেন্ট। হুম। বাপ্পি ভাই একটা কোর্স আনলো না যে লাইভ কোর্সে গুগল গুগল অ্যাডস এর ট্র্যাকিং। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বস, বাপ্পি ভাই 3 নাম্বার ক্লাসে আমার 4টা ক্লায়েন্ট আমি কাজ করছি, মানে ক্লাস চলাকালীন আমি ওই যে 4টা কাজ করছি। অ্যাডভান্স অ্যানালিটিক্স এর ব্যাচ হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি প্রথম ওইটাই তো, ব্যাচ। ওই বাপ্পি ভাইয়ের সাথে আমি শেয়ার করছিলাম, হ্যাঁ জিজ্ঞেস করেন। হ্যাঁ হ্যাঁ 3 নাম্বার ক্লাস, ওনার 3 নাম্বার ক্লাস চলাকালে আমি চার আচ্ছা, পাঁচটা প্রজেক্ট করে তুমি তাহলে ফেলছি। শপিং এড মার্চেন্ট সেন্টার কাজ করলে কতদিন, তারপরে তুমি এখন করছো বা এখন ট্র্যাকিং, ট্র্যাকিং আচ্ছা ক্লাস হ্যাঁ, বোথ মেবি। যখন যখন আমি হচ্ছে গুগল শপিং অ্যাডস বা আপনার গুগল মার্চেন্ট ফিক্সিং করলাম, তখন আমার ক্লায়েন্টের চাহিদা বাড়তে থাকলো। দেখলাম যে কি ওরা ওরা আরেকটা আমার কাছে সার্ভিসের কথা জিজ্ঞেস করতো, তুমি কি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং বা গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, ইভেন আপনার গুগল অ্যাডস এগুলো করো নাকি? তখন আমার টুকিটাকি জানতাম, কিন্তু আমার সাহস ছিল না, যার কারণে আমি এগুলো নিয়ে কোর্স এখনো নিই নাই। তো এই জন্য আমি কাজটা ভয় নিতাম না। তো আমার মনে হলো কি, একটা সময় এসে আমার মনে হলো কি, তখন কিন্তু আমি খুব ভালো কাজ পাচ্ছিলাম, ভালো কাজ করতেছি। আমি যে কাজ নতুন করে আরেকটা নিব শিখবো, ওই সময়টা আসলে আমি স্কিল ডেভেলপ করার জন্য আমি সময় পাচ্ছি না। তো একটা পর্যায়ে গিয়ে আমি বুঝলাম যে আমার এটা শেখা উচিত। তো আমি হচ্ছে ওই যে আমার বাপি ভাই, ওনার এই এই উনি যখন অ্যাডভান্সড ওয়েব অ্যানালাইটিক্স এর কোর্সটা আনলো, আমি পাপ্পির এটাতে এবং এনরোল করি। এলাহিদের যেটা বেস্ট লাইভ এলাহি, করতে জি ভর্তি জি। হয়েছে। এলা অবশ্যই লাইভ কোর্স, রেকর্ডেড কোর্সের মজা এক জিনিস বস, আর লাইভ কোর্সের মজা আরেকটা জিনিস। এটা তো আমি সবচেয়ে লাইভ কোর্সের উপর সেরা কিছু হয় না বস। আপনি এটা হচ্ছে ঠিক। রেকর্ডে নিলেন না, আজকে দেখলেন না কালকে দেখলাম, হ্যাঁ এরকম হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ এরকম হয়ে হ্যাঁ যায়, হ্যাঁ। আর অনেক ওখানে যে ডিলে গ্রুপ হয়ে টুপ যায়। করে দেওয়া হয় তো মানে বাধ্য হয়ে করতেই এক্স্যাক্টলি হয়। হ্যাঁ। হ্যাঁ, আর কোনো বাধা বৃত্তি থাকে না, কে করলাম কি করলাম না কেউ জিজ্ঞেস করলো না। আচ্ছা, বা তার মানে কোন এটা কত ইভেন সালে করলে? 2024? 24। 25-এ, ও 25-এ, 25, হ্যাঁ, 25। 25-এর 25-এ ফার্স্টের দিকে, 25-এর হ্যাঁ হ্যাঁ, ফার্স্টের ফার্স্টের দিকে। দিকে, 25-এর হ্যাঁ ফার্স্টের দিকে। 25-এ আচ্ছা, ফার্স্টের তারপরে? দিকে, জি। তো তারপরে হচ্ছে ওই যে ওই কোর্সটা করার পরে, কোর্স চলাকালীনই আমি কাজ শুরু করে দিলাম। আমার যারা আগে ট্র্যাকিং এর মেসেজ দিত, জি থাকি, আগের যারা ক্লায়েন্ট ছিল তাদেরকে বললাম যে হ্যাঁ আমি তো এই সার্ভিসটা লঞ্চ করছি, তোমরা আমার থেকে সার্ভিসটা নিতে পারো। এবং ফাইবার আগের আপওয়ার্কেও ক্লায়েন্টদেরকে আমি বলা যায়। আগের ভেরি গুড। ক্লায়েন্টদেরকেও বললাম। ইভেন আমার ফাইবার আপওয়ার্কে আমি প্রজেক্ট, আমার গিগ গুলা পাবলিশ করতে থাকি, ওইখান থেকে আমার ক্লায়েন্ট আসা শুরু করে আর কি। তো তাহলে এরপরে বস এখানে এখানে একটু ইন্টারাপ্ট করি তাহলে। কি আমরা অলওয়েজ মনে করি যে একটা স্কিলে জাহাজ হলে আমাদের আর বাকি কাজ করা লাগবে না। এটা কিন্তু মানে যখন আপনার মাল্টিপল স্কিল থাকে, রিলেভেন্ট, একটার সাথে একটা রিলেভেন্ট না। এক্স্যাক্টলি, এই যখন হুম, কথাটা আপনি, তোমাকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে যখন তুমি আপনি হচ্ছে মার্চেন্ট করতেছেন তখন ট্র্যাকিং লাগতেছে, যখন ট্র্যাকিং করতেছেন তখন গুগল গুগল অ্যাড লাগতেছে, যখন গুগল অ্যাড ওই ক্লায়েন্টকে আবার ফেসবুকে কনভার্ট করতে পারছি, তাই না? তো হ্যাঁ, কি ওই যে একটা স্কিল নিয়ে আমরা শুরু করতে পারি, বাট ওই শুরু করার সাথে সাথে কিন্তু মাল্টিপল স্কিল আমাদেরকে এন্ড দ্য এন্ড অফ দ্য ডে শিখতেই হবে, রেলিভেন্ট, মার্কেটে যদি টিকে থাকতে হয়, তাই না? অবশ্যই রেলিভেন্ট স্কিল। হ্যাঁ, ওই রিলেভেন্ট যে স্কিল। বাপ্পি ভাই আমাকে এই কয়েকদিন পর পরে মেসেজ দেয়, আব্দুল বাসেদ আমার তো মার্চেন্ট ক্লায়েন্ট, তো এটা ছাড়া তো অর্ডার কমপ্লিট করতেছে না। ওই যে জিজ্ঞেস করেন, উনি অথচ কাজ করে ট্র্যাকিং নিয়ে, কিন্তু হ্যাঁ মার্চেন্টিং এ হ্যাঁ ওনার হ্যাঁ। কাছে আসে, কারণ এগুলো সবগুলা ওই যে বস বলে না যে দুটি নয় একটি সন্তানের বেশি নয়, এরকম বলে না, সে এরকম একটি স্কিল, হ্যাঁ একটি স্কিল, ওই স্কিলের রেলিভেন্টে আপনার ওই মিল থাকে আমি যেগুলো, তোমাকে ওই একটা স্কিল কথা বলি, শিখতে পারে। মূলত হচ্ছে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড ট্র্যাকিং বাই প্রোডাক্ট। রাইট, এক্স্যাক্টলি, জি বাই জি প্রোডাক্ট। বস, জি তো বাই এই প্রোডাক্ট। গুগল অ্যাডস বা সময় মূলত কিন্তু এটা স্কিল একই, কিন্তু একই এটা একই একই, আমি এটাই প্ল্যাটফর্ম। বলতে চাচ্ছিলাম, জি। আরেকটা জিনিস বস, হুম যে এই ফিল্ডে তারাই টিকে আছে যারা আসলে ক্রস সেল জানে। হ্যাঁ, হ্যাঁ, 100%। হুম যে আমার কাছে এই সার্ভিসটার পাশাপাশি, আমার কাছে ট্রেকিং এর পাশাপাশি আমি অ্যাডটাও সেট আপ করছি বা মেনটেনেন্স করতেছি। এই এক্স্যাক্টলি। ধরনের যারা ক্রস সেল দিচ্ছে তারাই দেখতেছি আছে, তারা বেশ ভালো পর্যায়ে আছে এখন। এবং আমাদের আরো স্কিল ব্যাপারে এমন রিটার্নিং স্টুডেন্ট। ক্লায়েন্ট পাওয়া যাচ্ছে তো এখানে, ডে রিটার্নিং ডে হচ্ছে ওয়ান অনেকটা থেকে ক্লায়েন্ট। কিন্তু আমি কয়েকটা শব্দ ব্যবহার করি। ওই যে কি যেন, এক মুরগি দুই তিনবার জবাই করা, আর জি বস। একটা নিয়ে মাঠে নামো, এক্স্যাক্টলি। রেলিভেন্ট বিষয়গুলো করো, দেখবা যে ওই জিনিসগুলো আর ইজি হয়ে যায়। হুম। ভাল লাগতেছে আর কি, কালকেও এরকম একটা গল্পই তো মোটামুটি এরকমই ভাল লাগছে। আচ্ছা, তারপরে এই যে এরপরে তো হচ্ছে আপনার বস, এই যে লাস্টে আমাদের কত 22তম ব্যাচ গেল নাকি গুগল অ্যাডসে? গুগল এসে গেলে 20তম ব্যাচ।
20তম, সরি 20তম, এই 20তম ব্যাচে কিন্তু আমি আপনার সাথে আমার এটা শেয়ার করলাম, আপনার মনে আছে কিনা জানি না, আমি কিন্তু বলছি, আপনার তো অনেকগুলো অনেকে শেয়ার করে, আমিও বলছিলাম যে বস এরকম আমিও ভালো করতেছি, এরকম আপনার সাথে আচ্ছা, বললাম। ওই সময় তো আসলে চেহারা দেখা যায় না, হ্যাঁ, মনে এক্স্যাক্ট, নাই আমার। রাইট রাইট রাইট, আমার পয়সা বাসার মনেও সাথে দেখা আমার যায় আগেই না। কথা হয়েছে। হ্যাঁ আচ্ছা, হয়েছে, বললাম না 2021-এ হয়েছে, কিন্তু হয়তো ওইভাবেই আমি সময় সাপেক্ষে কেন জানি না কথা ফেস বলতে তো ভয় তোমার লাগে, ইয়া কিন্তু হয়। যখন আপনার সাথে কথা বললাম আমার মনে হয় না আমি ভুল করছি, আমার মনে হয় যে আরো আগে বলা উচিত ছিল আর কি। ক্লাসের মুডটা আমার মনে দেখে। হয় যে বাপ্পি ভাই কি এরকম ফেস করছে কখনো, যখন হ্যাঁ, নতুন নতুন কি বসের কয়, সাথে আমি কথা তো বলে। বাঘের মতো ডরাতাম। এই যে বিষয়টা যখন এখনো এবারে আমি ডরাই, হচ্ছে, এখনো যে ডরাই না তা না। আমি দেখেন আমি না, হচ্ছে দুই ক্লাসের হাজার একটা একুশের মুড আর হচ্ছে আপনার সাথে কমিউনিকেশনের একটা মুড, এটা সব ক্ষেত্রে, কারণ ক্লাসে হ্যাঁ, যদি এরকম ফ্রেন্ডলি হয়ে যেতে হয়, আমরা তো ক্লাস এক্সাক্ট, নিয়ে জানি, রাইট রাইট, আপনি ক্লাসই নিতে পারবেন না। ঠিক আছে, পারে না, রাইট। ক্লাসই নেওয়া সম্ভব হয়ে ওঠে না, দ্যাটস দ্য আচ্ছা, থিং। এরপরে হ্যাঁ, তুমি কন্টিনিউ। ট্র্যাকিং এর ট্র্যাকিং এর কাজ পরে পরে গুগল আর্টসে আসলে। এক্স্যাক্টলি, কোথায় দেখেন বস, আমি ওই গুগল অ্যাডস এর শিখার কথা ছিল আমার 2021-এ, আমি শিখছি বলতে কি, আমি হচ্ছে সার্ভিস এর মতো ওই রকম একটা স্কিল বা ভালো একটা অ্যাডভান্স লেভেলে আমি ছিলাম না। হয়তো আমার একটা জাস্ট একটা গাইডলাইন ছিল, একবার কোথাও ভিডিও দেখতে পারতাম। এই জন্য আমি লাইভ কোর্সে আছি, এই জন্য যে বস আমি রেকর্ডেড দিলে কখনোই দেখতাম না, আমি বসের সামনে দেখবো, বসের সাথে দেখবো, আপনার হচ্ছে ওই ওই কোর্সটা শিখে আমি হচ্ছে গুগল অ্যাডসটাও শিখে নিই আর কি। এখন কি হচ্ছে, এখন আমার একটা ক্লায়েন্ট আসলো আমার কাছে, হচ্ছে শপিফাই সেট করে দিলাম, এরপরে বলছে গুগল মার্চেন্টে আমার প্রোডাক্ট লিস্টিং করা, প্রোডাক্ট লিস্টিং করলাম, এরপরে কি বলে কি আমার তো গুগল অ্যাডস চালানো লাগবে, এর আগে তো আমার ট্র্যাকিং লাগবে। তারপরে গেলে কি আমি গুগল অ্যাডসটা ওয়েব গুগল অ্যাডস ট্র্যাকিংটা সেট করে দিলাম, এরপরে বলে কি আমার তো ক্যাম্পেইন সেট লাগবে, এরপরে হচ্ছে আমি এখন ক্যাম্পেইনটাও সেট আপ করে দিচ্ছি, এরপরে বলে কি আমার তো মান্থলি একটা ম্যানেজমেন্ট লাগবে, আমার একটা রিপোর্ট লাগবে, আমি এখন ওইটাও করতে পারতেছি, যেটা ওই যে আপনি ভিডিওতে দেখাইছিলেন ওইভাবেই ওই গাইডলাইন্সে আছি। এখন কি তাহলে তুমি এই এই রেলিভেন্ট এই তিনটা নিয়ে আছো মানে? জি আসলে তো মূলত গুগল অ্যাডস এর বাই প্রোডাক্ট হচ্ছে মার্চেন্ট সেন্টার ইয়া করা, শপিং এড করা, ট্র্যাকিং করা, তাই না? জি, আচ্ছা, ই কমার্স বিজনেস রিলেটেড এই এই তিনটা নিয়ে আছি জি বস। আচ্ছা, আচ্ছা। মেটা অ্যাডসে যাওনি? না না বস, আমার ক্লায়েন্টকে ওইটাতে মেটা ইন্টারেস্ট চায় না? কম, আমার আমার ওইটাতে ইন্টারেস্ট নাই বস, সত্যি বলতে আমার ওইটাতে আচ্ছা, ইন্টারেস্ট নাই। আচ্ছা। এটাও কিন্তু একটা লার্নিং আর কি, যে হ্যাঁ, হ্যাঁ। যার যেটা ভালো লাগে, ওই যে কি জন্য এটা কথা বলি যেন ভুলে গেলাম আর কি, যে মানে ওই যে আরে ইয়া ভুলে গেলাম রে, ওই যে এটিআরসি তো উঠে রকেট আসছে। বানাতে যে ফকিরহাট থেকে বাটা জুতা বানায় বাটা হওয়া ভালো আর কি। বাটা হওয়া ভালো, হুম। হ্যাঁ। মানে বিষয়টা হলো যে দেখা ওর ইন্টারেস্ট নেই, সমস্যা নেই। তাহলে বাসায় এখন যদি আমি বলি যে তোমার তাহলে এখন অন এভারেজ তোমার আর্নিং কেমন থাকছে এই ইয়ে করে? আর্নিং তো আসলে বলা যায় না বস, আমাদের তো এক এক মাসে এক এক রকম হয়, তবে তুমি আমরা এক যদি মাসে এখানে সর্বোচ্চ কত টাকা আর্নিং করেছো? আমি এভাবে বলতে গেলে, আমি যদি বলি আমার সর্বোচ্চ ইনকাম হচ্ছে আমার $6,000 মতো, সেটা আসে আমার মেজর আসে আমার আপওয়ার্ক থেকে, আর বাকি অংশ আসে আমার ফাইবার থেকে। অন এভারেজ যদি আমরা বলি তাহলে তোমার পার মান্থ কত টাকা, মানে কত ডলার আর্নিং? অনলাইন এভারেজ আমার কিছু ফিক্স প্রাইজের কিছু ক্লায়েন্ট আছে, আর হচ্ছে মান্থলি বেসিস আছে, তো ওইগুলো হিসাব করে আমি যদি বলি 1300 থেকে $1500 মতো আমার ইনকাম, আলহামদুলিল্লাহ। এভারেজ 1500 ইয়াতে। জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি কি এই কাজ করতে যে মানে তোমার কি খুব সাপোর্ট লেগেছে, যে মানে এটা সাপোর্ট ছাড়া আমার কোনোভাবেই সম্ভব হয়নি? আচ্ছা, সাপোর্ট বলতে কি বস, ওই আমি এখানে একটা কথা বলি, আমরা তো ধরেন অনেক কোরআন পড়ি বা হাদিস পড়ি, এখন হাদিস পড়ে তো হাদিসে অনেক কিছু বলা আছে যে তুমি আপনি আমলে নিলেন না নিলে ওইটা আপনার ব্যাপার। সেক্ষেত্রে আমার মনে হয় কি যে, বা কোর্স করার পরে এখন এটা প্র্যাকটিস করা বা এটা নিয়ে ঘাটাঘাটি করা, আমলে নেওয়া, এগুলো হচ্ছে যার যা ব্যক্তিগত, কেউ যদি আমলে নেয় না সে কখনোই বেশি দূর আগাতে পারবে না বস। তো সেক্ষেত্রে আমার ওই রকম সাপোর্ট আমার লাগে না বস, সত্যি বলতে। আমি সবকিছু এক্সপ্লোর করছি, আপনি একটা দেখালে আমি তিনটা থেকে ওইটা ওইখান থেকে নতুন কিছু বাইর করছি, এটাই হচ্ছে আহ মেন কথা। কিন্তু আমার ওই রকম কোনো সাপোর্ট লাগে না, আমি কখনো কাউকে বিরক্ত করি না বা আটকিলে বা ওইটা নিয়ে পড়ে থাকছি বস, পড়ে থাকছি। এই বাপ্পি ভাইও জানে বা নতুন নতুন যারা, এই যে সোহাগ ভাইও জানেন, যারা হচ্ছে নতুন নতুন আমরা শুরু করছিলাম তখন বস, মানে একটা জিনিস নিয়ে পড়ে থাকতাম, মানে এটা যখন পড়ে থাকবেন বস, ওই জিনিসটা যখন প্রবলেমটা আপনি ফিক্স করতে পারবেন, ওইটা তখন বস ভালো আপনি লাগে, হ্যাঁ। কখনোই ভুলবেন না বস। কত কিন্তু সময় কারো দিতে থেকে তুমি? হেল্প,
ওইটা কখনোই ভুলবেন না বস, ওইটা সবসময় মনে থাকবে, ওইটা কত কথাই সময় বলার দিতে? মতো। ধরো একটা ভিডিও তুমি কতবার দেখতে বা কত সময় দিতে? আমি একটা ভিডিও 3-4বারও দেখছি, এমনও আছে। বা ইভেন আমি নোট করে রাখতাম, সব সময় আমি নোট করে রাখতাম ওই পয়েন্ট টু পয়েন্ট কোন সময় কি হয়, বা ট্র্যাকিং এ, ইভেন ট্র্যাকিং এ ওইগুলো আমি কম্পিউটারে না, আমি খাতায় লিখতাম বস। হ্যাঁ, খাতায় লিখলে খাতায় ওইগুলো লেখাই তো চোখের ভালো। সামনে পড়লে এগুলো বেশি আমরা এখন ইয়ে হয় আর ক্লাসে কি। আসে, পোলাপান ক্লাসে আসে মোবাইল থেকে, বুঝছো? হুম। শুয়ে পড়ে এইভাবে দেখে হ্যাঁ, বস। শুয়ে হ্যাঁ, পড়ে এইভাবে দেখতেছে। এই যে এইভাবে আমি ক্লাস করতেছি, এই যে এইভাবে, হ্যাঁ, হ্যাঁ, বিছানায়। কিন্তু এবং এরকম হচ্ছে যে অবস্থা তো সবাইকে না। বলি যে ভাই একটা কলম একটা নোটপ্যাড, মনে হয় বিরক্ত হয় আর কি। হুম। না, অনেকে তো আসে আবার যে ভাই আমার তো মোবাইল আছে, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? আমি বলি পারবা, মোবাইলটা বিক্রি করে দাও, 15,000-20,000 টাকা পাই যাবা। ঠিক আছে না ভাই, এর থেকে ভালো কোনো উদাহরণ আছে? ওইটা বাসিত বিক্রি ভাইয়ের করে কাছে আমার খাও। ছোট্ট একটা প্রশ্ন, সেটা জি হচ্ছে ভাই। আমি অডিয়েন্সের হয়ে আমি প্রশ্নটা করতেছি যে হুম। কেউ যদি ফ্রিল্যান্সিং শূন্য থেকে শুরু করে তাহলে তার প্রথম মাসের আয় করতে কত সময় লাগতে পারে, প্রথম একটা আর্নিং করতে তার কত সময় লাগতে পারে? ভালো প্রশ্ন। আচ্ছা, ভালো। আমাদের সবসময় ফ্রিল্যান্সার বা আমাদেরকে অনেকে যারা জিজ্ঞেস করে ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে, বা এরা আসলে মূলত টাকা কামাইতে আসে, কেউ আসে না যে স্কিল শিখতে। আমার তাদের প্রতি আমার থাকবে, বা এখানে আসলে বলা যায় না, আপনি যদি স্কিল শিখতে আসেন, আপনি যদি ভালো কিছু করতে আসেন, আপনি যদি পরিশ্রম করেন, ভালো একটা অ্যামাউন্ট আসবে, সেটা আপনাকে বলে আসবে না, আমাদেরকেও বলে আসবে না। তাই না ভাই? আপনি সোহাগ ভাই, আপনি নিজেও জানেন। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে স্কিলটা ইম্পর্টেন্ট। স্কিল ইম্পর্টেন্ট হলে আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন, অবশ্যই আপনি যারা $100 সার্ভিসটা দিতেছে, আপনি যদি অ্যাডভান্স লেভেল হয়ে যদি ভালো কাজ সার্ভিস দিতে পারেন, ওই $100 কাজটা আপনি $300 করে দিতে পারবেন। Exactly. আরেকটা রাইট। প্রশ্ন হচ্ছে যে আমরা তো শুরু করি, দেখা যাচ্ছে আমাদের প্রথম অর্ডারটা আসলো যে আমাদের $200 বা 300, আপনি যেহেতু মার্সেন্ট দিয়ে শুরু করছেন তো মার্সেন্টের ভ্যালু সবসময় 400 জি। থেকে 500 থাকে। সো এই ক্ষেত্রে আপনি যখন দেখছেন যে না আপনার পার মান্থ এমন মার্সেন্ট 4-5টা আসতেছে, তো অন অ্যাভারেজ আমাদের 1500-1600 চলে আসতেছে। সো সেই ক্ষেত্রে এই যে ইনকামটা আসছে, এই ইনকামটা আরেকটু বাড়ানোর জন্য আপনি কি কি কোনো স্ট্র্যাটেজি ফলো করছেন, বা কোন ধরনের কাজগুলোর উপর আপনি বেশি ফোকাস দিচ্ছেন, বা ক্লায়েন্ট কমিউনিকেশনের উপরে কেমন ফোকাস হওয়া দরকার, এই ধরনের কি কোনো আচ্ছা। স্ট্র্যাটেজি? ও আচ্ছা, ওই কথা, আগের প্রশ্ন আর এই প্রশ্ন একসাথে করি। সেটা হচ্ছে নতুন, বা আমরা বললাম না যে আমি $100 কাজ আমরা এখনো হয়তো $300 করতেছি, কিন্তু হুম হুম। নতুন পর্যায়ে ব্যাপারটা এমন না, আপনাকে $20 দিলেও করে ফেলেন, সমস্যা নেই। কিন্তু আপনাকে ওই যে $300 যেতে লাগে, আপনাকে ছোট 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 করে করে আগে প্রোফাইলে কিছু আপনার ফিডব্যাক বলেন, ক্লায়েন্টের ইয়ে বলেন, একটা ক্লায়েন্টের একটা ওদের কাজ নিয়ে একটা ওইদিকে ফোকাস করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেকেই স্কিল ডেভেলপ করি, দেন যেটা করি সেটা হচ্ছে আমরা আহ, কোনো ফাইবার অথবা আপওয়ার্কের আমরা ক্লায়েন্ট হান্টিং এর জন্য যাই। আপনি কি মনে করেন যে আমরা যদি ফাইবার আপওয়ার্কের দিকে আমাদের ফোকাস দেয় বেশি ভালো, নাকি এর পাশাপাশি আমাদের একটু আউটরিচ করা ভালো, যেমন লিঙ্কডইন আছে বা বেশ কিছু আদার সোশ্যাল সাইট আছে যেগুলোর দ্বারা নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করে একটা বিজনেস গ্রো করা যায়? আপনি কোনটা মনে করেন বেস্ট হবে, মার্কেট প্লেস নাকি আউট অফ মার্কেট প্লেস? আচ্ছা, আমি আমার কথাটা বলি। মার্কেট প্লেসে তো আমরা আছি আর কি, মার্কেট প্লেসের বাইরের কথাটা বলি। যেমন এখন পর্যন্ত আমি লিঙ্কডইনে আজকে 5 বছরের মধ্যে আমি 2 থেকে 3টা কাজ পাইছি, তাহলে হুম বলা যায় কি তেমন একটা অ্যামাউন্টে পাই নাই। আর একটা পাইছিলাম আমি, আমার হচ্ছে ওয়েবসাইট নিয়ে আমি খুবই এসইও করতাম, ওয়েবসাইট থেকে কিভাবে ক্লায়েন্ট করা যায় বা গুগলে লিস্টিং এদেরকে আমার ওয়েবসাইটটা কিভাবে বানানো যায়, ওয়েবসাইট থেকেও আমি অনেক রেসপন্স পাইছি। আর এরপরে হচ্ছে এআই আসার পরে অনেকে বলছে যে কি আমাদের তো চাকরি চলে যাবে। ঠিক আছে, আপনি আজকে একটা কথা শেয়ার করি, আমি মজার কাহিনী, আমি একটা স্ক্রিনশট দরকার হলে আমি দেখাবো। আমি 5টা, মানে আমি মেসেজ পাইছি এবং 5টা থেকে 3টা ক্লায়েন্ট পাইছি আমি। আমাকে কে সাজেস্ট করছে জানেন? চ্যাট জিপিটি আমার ক্লায়েন্টকে সাজেস্ট করছে যে আব্দুল বাসেদ এরকম এরকম ফাইবার আপওয়ার্ক এরকম ওর ওয়েবসাইট ধরাই দিছে, ওই ক্লায়েন্ট গুলো আমার চ্যাট জিপিটি ক্লায়েন্টকে সাজেস্ট করছে, ওই চ্যাট জিপিটি সাজেশন থেকে ক্লায়েন্ট আমাকে মেসেজ দিছে। হ্যাঁ, অসাধারণ অসাধারণ, এটা তো আপকামিং এ বেশ বড় একটা প্রভাব নিয়ে আসবে এক্স্যাক্টলি। তো এসইও। এখন রাইট। অনেকে যে বলে যে চ্যাট জিপিটি কাজ খাই ফেলছে বা চাকরি খেয়ে ফেলছে, চ্যাট জিপিটি উল্টা চাকরি দিচ্ছে, ব্যাপারটা বস, এরকম এখানে আর কি। সোহাগ, এখানে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংটা নাওএডেজ ইম্পর্টেন্ট। মানে চ্যাট জিপিটি বলা, চ্যাট জিপিটি বলে আর হচ্ছে জিমিনি, সো যে কোনো ক্ষেত্রেই আমার, যদি আমার কথা বলি অ্যাজ এ পার্সোনাল ব্র্যান্ডিং, যদি কেউ লেখে যে হু ইজ বাপ্পি হুসাইন, বাপ্পি হুসাইন তো বিশ্বে অনেকগুলো আছে, তাই না?
কিন্তু আমার নামটা কেন জানি চলে আসে, আমি কি, আমি কি করি, আমি কোথায় কাজ করি, কতগুলা কাজ, সব কিন্তু চলে আসছে। এটা কেন হয়েছে? পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। এটা যখন এক্স্যাক্টলি। ক্লায়েন্ট কনভার্ট করার জন্য আমি যখন ক্লায়েন্টকে কোনো এজেন্সিকে দেখাই, হ্যাঁ তুমি হচ্ছে কুড ইউ প্লিজ টাইপ মাই নেম অনলি গুগল এআই লাইক হু ইজ এমডি বাপ্পি হুসাইন, দেন ক্লায়েন্ট সব কিছু দেখতে পারে এবং ও মানে সারপ্রাইজড হয়ে যায় যে হাউ ইজ দিস পসিবল, এআই নো ইউ, দ্যাটস মিনস কারেক্ট। ইউ সামথিং স্পেশাল। সো ইজিলি এক্স্যাক্টলি। কনভার্ট করে ফেলা যায় কিন্তু এই পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, আচ্ছা তাই না? বাপ্পি, তো জি আমাকে বস। একটা জিনিস বলো তো, যে এ আসার কারণে যখন আমরা মাঝখানে কিন্তু খুব ডিজাস্টার গেছে 6 মান্থ টু 1 ইয়ার, হুম হুম। ছেলেপেলে কোর্স টোর্স করে না। আমি আমাদের তো ইসে না, আমি ডাটা অ্যানালিটিক্সে দেখি আর কি, হ্যাঁ, যে দেখি যে আচ্ছা আচ্ছা। ছেলেপেলে নাই, মানে কোর্স টোর্স করা ছাইড়া দিছে। হুম হুম। এ আসার কারণে তোমাদের কাজের কি কোনো হ্যাম্পার হয়েছে? বা যেমন সেদিন আমি শুনতেছিলাম একজন বলতেছে যে স্যার এ আসার কারণে আরো ভালো হয়েছে কেন, কয় ওই যে অটোমেশন টোশন আসছে, ধরেন সবাই ফেসবুক গুগল অ্যাডস ওই অটোমেশন কার্ডে চালায় দেয়, পরে যখন ভালো হয় না তখন এসে আরো বেশি টাকা দেয়। এক্স্যাক্টলি স্যার, আমি একটু অ্যাড করি এখানে। হ্যাঁ, আমার বেশ কিছু ক্লায়েন্ট, কিছু থাকে না পাকনা, তো ওই ক্লায়েন্টও কিন্তু মনে করে যে এআই সব করে দিতে পারবে। ওরা কি করে, এআই ইনস্ট্রাকশন ফলো করতে যেয়ে একই কাজ 4-5 ভাবে করে, করার পরে সব মিসড হয়ে যায়, তখন আমাদের কাছে আসে। আসার পরে কি করি আমরা, আগে যে কাজটার জন্য $100 চাইতাম, এখন সেম কাজের জন্য 350, 400, ইভেন $500ও নেই। কারণ কি, অলরেডি সব মিসড করে ফেলছে। ঠিক আছে? তো এআই, এআই কি করছে, এআই বেসিক লেভেলের কাজগুলা এআই কিন্তু খেয়ে ফেলছে। যেমন এই সিম্পলি আপনি বলেন যে একটা বাটন ক্লিক ট্র্যাকিং, একটা হুম। কল ট্র্যাকিং, দেন এটা কি, এটা কমে গেছে। কাজ যে নাই তা নাই, কাজ কিন্তু কমে গেছে, বাট আপনার অ্যাডভান্স ই কমার্স ট্র্যাকিং, এই যে কনভার্সন এপিআই, দেন হচ্ছে কি আরো মার্কেটে টাকা এখন ঠিকঠাক হচ্ছে, আসতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা এই যে রিপোর্টিং, এগুলাতে এআই করে দেওয়ার সক্ষমতা নাই ভাই। এগুলা কি, এগুলা অবশ্যই কাজ আছে এবং অ্যাডভান্স লেভেলে বেশি টাকা চার্জ করা যাচ্ছে এখন। আমি যদি লাস্ট 2 মাসের কথা বলি, আমার $100 নিচে খুব কম কাজ আছে। ফাইবারের কথা যদি বলি, $100 নিচে খুব কম কাজ আছে, কিন্তু আগে $60 বেসিক স্ট্যান্ডার্ড অর্ডার করে গেলেও ই কমার্স ট্র্যাকিং করে দেওয়া লাগতো, বাট এখন কিন্তু কাজের প্রাইসটা আরো বাড়ছে এআই আসার পরে। তো যদি স্কিল ডেভেলপমেন্ট করা যায়, এআই ইজ নাথিং, এআই আমাদেরকে হেল্প করে। আগে আমরা জাভাস্ক্রিপ্টের হেল্প নেওয়ার জন্য ডেভেলপারের পিছনে দৌড়াতে হতো, যে ভাই এই ডেটা লেয়ারটা এনেবল করে দাও, এই অ্যারেটা বানিয়ে দাও। বাট কি এখন, আমি চ্যাট জিপিটি বলছি এটা আমার ওয়েবসাইট এই লাগবে, তুমি আমাকে করে দাও, এআই আমাকে উইদিন 10 সেকেন্ডের ভিতরে করে দিচ্ছে। তো কি, এআই তো তাইলে আমাকে হেল্প করতেছে, এখানে তো ওই ভয় পাওয়ার দরকার নাই, তাই না? জাস্ট স্কিলের দিকে ফোকাস দিতে হবে, তোমার এতটুকু। গুগল এখন এর ক্ষেত্রে এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তোমার? জি বস। বস, গুগল অ্যাডস এর ক্ষেত্রে এআই এসে আসলে যেটা করছে সেটা হচ্ছে ক্যাম্পেইনের আমরা যে অ্যাসেটস নিয়ে আগে ভাবতাম যে আমাদেরকে অ্যাভারেজ উঠাইতে হবে, গুড উঠাইতে হবে, এক্সিলেন্ট উঠাইতে হবে, তো এআই যেটা করতো সে হচ্ছে ওই আমাদের ওয়েবসাইটটা রিড করার পরে এমন কিছু দিত যেটা আসলে আমাদের আমরা যে সার্ভিসটা প্রোভাইড করছি এর সাথে আর কি কম্পেয়ার করা যাইতো না। তো অ্যাজ এ রেজাল্ট আমাদের বেশ কিছু ক্লায়েন্ট আছে। গত 2 দিন আগে আমার একটা ক্লায়েন্ট আসছে আমার কাছে ক্যাম্পেইন অডিট করার জন্য। তো আমি ক্যাম্পেইন দেখলাম, দেখার পরে দেখি যে সে এআই দিয়ে প্রত্যেকটা হেডলাইন, ডেসক্রিপশন, দেন যেই এক্সটেনশন গুলো আছে সব লাগায় রাখছে। তো আমি দেখার পরে দেখি যে $3,000 জানুয়ারির 12 তারিখ থেকে ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত সে $3,000 স্পেন্ড করছে মাত্র একটা কনভার্সন। তখন ওকে। আমি বললাম যে এটা কে করছে? তো বললো যে আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ও বেশ ভালো এআই বোঝে আর কি। আমি বলছি, তাকে বলেন যে এই যে $3,000 যে স্পেন্ড করছেন, তো এই $3,000 আপনার আরওআই কত বা কনভার্সন রেটটা কেমন? তো সে বলে যে তাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। কেন বাদ দিয়ে দিছো? তো সে আরো 4টা অ্যাকাউন্টের ওরকম $3,000 করে স্পেন্ড করছে, কোনো কনভার্সন নেই। তো পরে যেটা করলাম আমি সেটা অডিট করলাম, অডিট করে বললাম যে এই ক্যাম্পেইন সম্পূর্ণ বাদ দিতে হবে, বাদ দিয়ে আমাদের নতুন করে একটা ক্যাম্পেইন স্ট্র্যাটেজি রোডম্যাপ বানাইতে হবে, দেন কনভার্সন ট্র্যাকিং ঠিক করতে হবে, তারপরে আমাদেরকে আবার ক্যাম্পেইনে আসতে হবে। তো ওইটা চলতেছে। এই ধরনের সমস্যা আমি আরো ফেস করছি। তো আমি রিকমেন্ড করবো এআই, আমাদের বাপ্পি স্যার যেটা বললো যে এআই জাস্ট আমাদের একটা হেল্পিং হ্যান্ড, আমার অ্যাসিস্ট্যান্ট, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি তাকে যা কমান্ড করব তার উত্তর সে আমাকে দিবে। এবং আমার ক্লায়েন্টের যদি কোনো দেখা যাচ্ছে অনেক সময় হয় কি যে ক্লায়েন্ট কমিউনিকেশনে একটু ঝামেলা হয়, তখন আপনার অটোমেশন N8N যে অটোমেশনটা আছে আপনার এটা ব্যবহার করতে পারেন স্ট্যান্ডার্ড রিপ্লাই দেওয়ার জন্য। বাট এআই এসে আসলে এই ধরনের আমাদের কাজের যেই সমস্যা বা
কোনো আপ ডাউনের বিষয় এটা হয় নাই, বরং আমাদের কাজের চার্জটা আমরা একটু ঊর্ধ্বে করতে পারছি আমি আগে এটাই থেকে। বলতে চাচ্ছি, এটা কিন্তু একটা ভালোই হয়েছে, বুঝছো? হ্যাঁ। মোটামুটি ধরো যে আমাদের নিজেদেরও কাজ করার সুবিধা হয়েছে, পাশাপাশি হচ্ছে এটার কারণে একটু মেসড আপ করে ফেলে হচ্ছে ক্লায়েন্টরা, সেই হিসেবে একটু হ্যাঁ, ভালো। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে বস, এআই নিয়ে আসলে অ্যাডভান্সড লেভেলের কাজ করতে হবে, অ্যাডভান্স লেভেল ওরে বুঝাইতে হবে। এখন আমাদের দেশে পোলাপান যারা বলে এআই কাজ চলে গেছে, আসলে এরা এআই দিয়ে কি করে জানেন বস? ওরা ওই যে ইমেজ বানায়, মিস ইউজ করে আর কি, আমি যেটা হ্যাঁ, বলি মিস হ্যাঁ, ইউজ করে আজে মানে বাজে এআই এর কাজ মানে বিভিন্ন হলো জায়গায়। যে ওই ভিডিও বানানো, ইমেজ হ্যাঁ, বানানো। হ্যাঁ, একজনের সাথে আরেকজনকে বসাই দেয়ানো, এগুলো কারণ এআই নিয়ে অ্যাডভান্স লেভেলে কাজ ওরা আসলে করতেছে না, বা এই জন্য বলতেছে যে আচ্ছা, এআই এখানে চাকরি তোমাদের নষ্ট কাছে করতেছে। সবার কাছে আমার একটা প্রশ্ন আছে। যেমন এআই শিখলে তো তুমি সারা দুনিয়া শিখে বেড়াতে হবে, কিন্তু এআই শেখার ক্ষেত্রে তুমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করো সেই রিলেটেড এআই শেখা উচিত, না সারা দুনিয়া শিখে বেড়ানো উচিত? আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি এক্স্যাক্টলি এই রিলেটেড কাজ কাম বা এই রিলেটেড এআই কে কিভাবে ইনস্ট্রাকশন দিতে হয়, দেন আউটপুট বের করে নিয়ে এবং আসতে হয়। সেটা কত অ্যাডভান্স লেভেলে ইউজ করা যায়। হ্যাঁ, কত অ্যাডভান্স লেভেল ইউজ কত করা যায় অ্যাডভান্স এই লেভেল, রাইট। জিনিসগুলো হচ্ছে শিখতে হবে। কারণ এআই দিয়ে এখন সত্য বলতে অনেক কিছু করে ফেলা যায়, বাট আমার এখন সব তো করার আমাকে দরকার নাই, একটা তাই না? মজার গল্প শোনো। আমাকে একজন বলছে, একটা মেয়ে বলে যে, স্যার নতুন কিছু আনবেন না? তা আমি বলছি, তা আমি নিজেই প্রতিদিন নতুন নতুন করে বাঁচি আর কি। আপনি আজকে আমার সাথে কথা বলতে, কালকে দেখবেন আমি অন্যরকম ভাবে কথা বলতেছি। আমি তো সব সময় নতুন। তো বলছে না, ওই যে এআই টিআই আসছে। তা বলছি, হ্যাঁ এআই আসছে, তো এআই আমাদের কোর্সের মধ্যে তো আমরা ইন্টিগ্রেট করে দিয়েছি। কছে না না, আলাদা কোর্স আনতে হবে না। আমি বলছি, আলাদা কোর্স যদি আমি আনি, ধরো যে আলাদা একটা ইয়া হলো এআই নিয়ে, সেখানে তুমি কি শিখাবে? একটা মেল লেখে কিভাবে, একটা ইমেজ বানাই কিভাবে, একটা ভিডিও বানাই কিভাবে, একটা সিনেমা বানাই কিভাবে, ধরো এইটা শেখা ভালো হবে, নাকি এআই এর অ্যাপ্লাইডটা? তুমি কাজ করতেছো গুগল অ্যাডস নিয়ে, তাহলে গুগল অ্যাডসে এআইটা আমি কত অ্যাডভান্সলি ব্যবহার করতে পারবো সেটা শেখা ভালো হবে অ্যাপ্লাইড ভাবে। তখন বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলছি, না তারপর আপনার একটা এআই কোর্স থাকলে ভালো না? সব জায়গায় আমাদের কোর্সের মধ্যে এআই আছে। বিষয়টা এরকম না? Exactly. এক্স্যাক্টলি। ওকে। আচ্ছা বাহিদ ভাই, আপনি তো জি ভাই। আহ, শুরু করছেন 2020 সাল থেকে। জি। আপনি বললেন যে আপনার একটা অ্যাক্সিডেন্টের বিষয়, তারপরে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা আসলে আহ, আছে, অনেকে আছে যাদের বেশ কিছু সমস্যা আছে, বা অনেকেই স্কিল ডেভেলপ করছে কিন্তু আহ, আপনার মার্কেট প্লেসে আসতে পারছে না। তো শুরুতে একজন সফল হওয়ার জন্য আমার প্রশ্নটা দুইজনের কাছে, বাপ্পি এবং বাসুদ ভাই দুইজনের কাছেই, যে শুরুতে আমি যখন একটা স্কিল নিয়ে কাজ শুরু করব, আমার মন মানসিকতাটা আসলে কেমন হওয়া উচিত এবং কতটা স্ট্রং একটা মাইন্ডে আমি এটা শুরু করতে পারি। বাপ্পি ভাই বলবেন। আচ্ছা, এইটা এটা আসলে চিন্তা করতে হবে কি, আমি কিন্তু এই কথা বারবারই বলি যে আমাদের একটা বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি চাকরি করতে হয়, সেক্ষেত্রে মিনিমাম অনার্সটা কমপ্লিট করার পরে আমরা হচ্ছে মাস্টার্স চলাকালীন হয়তো কিছু চাকরি পাই, বাট অনার্স শেষ করার পরেও চাকরির বেতন আমাদেরকে অফার করা হয়। সাপোজ আমার কথাই যদি বলি, আমি অবশ্য এইচএসসি শেষ করে চাকরিতে ঢুকছিলাম, গুলশান একে ছিল অফিস। তো আমাকে প্রথম অবস্থাতে 12,000 টাকা কিন্তু অফার করা হয়েছিল, বাট সাপোজ এইচএসসি, তাই না? এইচএসসি হুম। পর্যন্ত পড়তে হলেও কিন্তু কি ক্লাস 1 থেকে আমাদের এইচএসসি পর্যন্ত প্রায় কত 15 থেকে 17 বছর পড়াশোনা করা লাগে, তাই না? বারো বা বছর এরকম কিছুই যদি আমি বলি, তোমার তাই না? বয়স তো, হ্যাঁ 12 বছর আর কি। হ্যাঁ, 12 বছর, সরি 12 বছর। সো 18 বছর তোমার বয়স হবে, আর 12 বছর শিক্ষার বয়স হবে। হ্যাঁ, শিক্ষার হুম। বয়স হবে 18-19 এরকম। সো তখন কি 12 বছর পড়াশোনা করে আমরা একটা 12,000 টাকার চাকরি পাচ্ছি। তো তখন এটা করতে হলে 12 বছর লাগতেছে। দেন মামা খালু ফ্রেন্ডের রেফারেন্স, আমার যেমন হয়েছিল একটা রেফারেন্স, এক বড় ভাইয়ের রেফারেন্সে ওনারা আমার হয়েছিল কি, এটা হয়েছিল কিন্তু কমিউনিটি থ্রু দিয়েই। সেও এই স্কিল আপের কোর্স করতো, আমিও কোর্স করতাম একটা গ্রুপে, আমাদের ওই যে বস গ্রুপ করে দেয় ওই রকম। তো ওই গ্রুপ থেকে কিন্তু তার সাথে পরিচিত, মেহেদি ভাই নামে, পঞ্চগড়ে বাড়ি। তো ওনার রেফারেন্সে কিন্তু উনি ওই মার্কেটিং এজেন্সিতে চাকরি করতো। আমাকেও বললো যে তুমি তো ভালো করতেছো গ্রুপে দেখতেছি, তো আমাদের এরকম একটা লোক দরকার, তোমাকে আমরা হচ্ছে নিতে যাচ্ছি। তো সে প্রথমে এক্সাম্পল কিছু কাজ দেয় আমাকে, দেখে কিওয়ার্ড রিসার্চ, তখন তার এই এআই ছিল না, তখন সব ম্যানুয়ালি করা লাগতো। অ্যাড গ্রুপ মানে অ্যাড কপি লেখা, দেন কিওয়ার্ড রিসার্চ করা, কম্পিটিটর অ্যানালাইসিস করা।
অ্যাডের এক্সটেনশন লেখা সবকিছু আমাকে দিত, করে দিতাম। দেন অ্যাড ক্যাম্পেইনের সেটআপের কাজও দিল, দেখলাম যে ভালো করতেছি, তখন ওরা চাকরির অফার করে, তাই না? তো এটা করতে হলো কি, আমার প্রথমে তাদের রিকোয়ারমেন্ট ছিল এইচএসসি পাস লাগবে, প্লাস হচ্ছে এই কোর্সগুলো কমপ্লিট করে ভালো একটা নলেজ লাগবে বাংলাদেশের প্রেক্ষাপটে। তখন আমাকে অফার করা হয় 12,000 টাকার চাকরি। তো এটা করতে হলেও তো আমার এইচএসসি পাস করতে এত সময় লাগতেছে। বাট যখন স্কিল ডেভেলপমেন্টে আসছি, তখন কিন্তু আমরা কেউ 6 মাস সময় দিতে চাই না। একটা 3 মাসের কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে, মনে করতেছি এই কোর্স কমপ্লিট হলে মার্কেট প্লেসে আসবো। আসার পরে কি, আমরা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুলেই কাজ পাচ্ছি। বাট মার্কেট প্লেস তো একটা কি ভাই, বেচা কেনার জায়গা। তো এখানে ক্লায়েন্ট কিভাবে আসে, কমিউনিকেশন কিভাবে করতে হয়, দেন কি, দেন হচ্ছে আমার ক্লায়েন্ট আসলে তাকে কিভাবে হ্যান্ডেল করব, টাকা পয়সা কিভাবে লেনদেন হয়, এই ইকোসিস্টেম গুলো তো জানতে হবে, তাই না? তার এগুলো জানার জন্য রিসার্চ আমি যখন কি করতাম, আমি তখন তো ব্লগ ছিল, আর এখন তো এআই, তখন ব্লগ পড়তাম। তো এইরকম একটা সার্টেন সময় নিতে হবে ভাই একটা মার্কেট প্লেসে কাজ করতে হইলে। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে আগে প্রশ্ন করতে হবে। আমি আরেকটা প্রশ্ন আমার এখানে, আমি সব জায়গায় প্রায় মেনশন করি, পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কিন্তু ভাই একজনের পকেটের টাকা আরেকজনের পকেটে নিয়ে আসা, তাই না? এটা কি 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 কঠিন কাজ না? এটা অবশ্যই। কিন্তু অবশ্যই। কঠিন কাজ, আর এটা আমরা করতেছি কি থ্রু অনলাইন। মানে ওই বাইরের দেশে আমেরিকাতে একজন বসে আছে, ইউকেতে একজন বসে আছে, ইউরোপীয় কান্ট্রিতে একজন বসে আছে, তাদের টাকা আমরা, তাদের পকেটের টাকা, তাদের কার্ডের কার্ডের টাকা আমরা আমাদের পকেটে নিয়ে আসছি। এটা কি দিয়ে? অনলাইনের থ্রু দিয়ে। আর অনলাইনের থ্রু দিয়ে কখন সম্ভব? যখন আপনার ওই স্কিলটা আছে, ঠিক না? সো এই স্কিলটা ডেভেলপমেন্ট করা, কমিউনিকেশন করা, এটার জন্য একটা সার্টেন সময় প্রয়োজন। আর এটা কখন কখন সম্ভব হবে? যখন আপনি যে স্কিলটা শিখছেন, ওই স্কিলটা শেখার পরে আপনাকে আগে নিজেকেই প্রশ্ন করতে হবে ভাই, যে কি, আমি যে স্কিলটা শিখছি এটা যদি আমি আমার নিজের কাছ থেকে কিনতাম $100 দিয়ে, আমি কি আমার নিজেকে স্যাটিসফাই করতে পারতাম? যখন আপনার প্রশ্নের অ্যান্সার আসবে যে হ্যাঁ, আমি যে কাজটা জানি বা শিখছি, এই কাজটা আমি নিজেকে $100 দিয়ে আমার নিজের কাছ থেকে কিনলে স্যাটিসফাই করতে পারতাম, তখন আপনি আসেন, মার্কেট প্লেসে আসেন, আপনার জন্য ওয়েলকাম। আপনি কাজ পাবেন, আজ হোক কাল হোক, পাবেন। এটাতে মানে যারা নতুন, এই যে আজকেও কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখলাম স্কিল পরে, উনি 23 সালে না 22 সালে শুরু করছে, লেভেল 1 হয়ে গেছে ফুল টাইম চাকরিতে। তাহলে 23 সালে কি কম্পিটিশন ছিল না মার্কেটে? এখন একটাই রেওয়াজ মার্কেটে, যে কম্পিটিশন। আরে ভাই, আমরা শুরু করি 21-এ, আমাদের সময় কম্পিটিশন ছিল। যারা শুরু করছে 23-এ, তাদের সময় কম্পিটিশন ছিল। তুহিন শুরু করছে 1 বছর আগে, ও বেটা $40,000 কমপ্লিট করছে, ও তো 1 বছর আগে। তখন কি কম্পিটিশন ছিল না? ও কিভাবে অবশ্যই। $40,000 প্লাস ইনকাম করে ফেললো, তাই না? হিসাবটা এরকম না? তো হুম। যেই শুরু করুক, সে হোক ফিজিক্যাল ডিজেবল, সে হোক কি, তার কোনো সমস্যা আছে, আগে আপনার স্কিলের দিকে ফোকাস দেন ভাই। এন্ড দ্য এন্ড অফ রাইট। দ্য ডে, যতই আমরা বলি যে সবাই টাকা দেখে আসে, কথাটা সত্য। আপনি বিসিএস ক্যাডার হচ্ছেন তাও কিন্তু টাকাকে ফোকাস করেই, যে বিসিএস ক্যাডার হইলে আপনি একটা সুন্দর চাকরি পাবেন, প্রতি মাসে আপনি হ্যান্ডসাম একটা স্যালারি পাবেন, কিছু বেনিফিট পাবেন। দ্যাটস ওয়াই আপনি অতটা পরিশ্রম করার পরে বিসিএস ক্যাডার হচ্ছেন, তাই না? বা সরকারি একটা চাকরি পাচ্ছেন। ফ্রিল্যান্সিংটাও এরকম ভাই, একটা সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে হইলেও আপনাকে অনেক হার্ডওয়ার্ক করেই এখানে আসা লাগবে। দেন আপনার যখন স্কিল থাকবে, আপনি কিন্তু ইজিলি এই দ্যাট মাস অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন, তাই না? তো হুম। বাইরের দেশে টাকা আনতে হইলে, ফ্রিল্যান্সার হতে হইলে আপনাকে একটা প্রসেসের ভিতর দিয়ে আগাতে হবে। দ্যাটস ইট, এতটুকুই। রাইট। আচ্ছা আচ্ছা। বাসে, তোমার আহ, কি ফিল হয় যে কিরে আমি অ্যাক্সিডেন্ট করলাম, আমি এখন হুইল চেয়ার ছাড়া চলতে পারি না? তোমার জীবনের প্রতি কি কোনো ঘৃণা জন্ম নেয়? একদমই না বস। আমি আমার জীবন নিয়ে অনেক খুশি। আমার আমি আমি রিয়েলাইজ করতে পারি যে বস, আমি ঘরের এক কোণে বসে কিছু একটা করতে পারতেছি, বা আমার মনে হয় কি আমি কিছু একটা অর্জন করতে পেরেছি। এই জন্য আমি নিজেকে নিয়ে অনেক খুশি। আমি এখন আমার জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই বস। যার আচ্ছা, কারণ তুমি হচ্ছে, যখন এরকম হলে, তখন কি তোমার আশেপাশের মানুষ আহ, কোনো ইয়া করেছে যে না ও ও থাকবে না, বা এরকম একটা হয়ে গেল, বা তোমারও কি তখন খুব ইয়া হয়েছে যে কিরে আমার এই জীবনটা নিয়ে আমি কি করবো, এরকম হতাশায় ভুগেছো কখনো? আচ্ছা সত্যি বলতে বস, এরকম খুবই কম ফেস করতে হয়েছে আমাকে। সত্যি বলতে আমি হচ্ছে আমার পরিবার থেকে আমি খুবই ভালো একটা সাপোর্ট পাইছি। মা বাবা, আমার ভাই 2জন আছে, আমার ছোট বোন একজন আছে। তো ফ্যামিলি থেকে আমি কখনোই এরকম অবহেলা বা ইয়ে পাই নাই। আর একটা হচ্ছে, আমার যখন অ্যাক্সিডেন্ট হয়, একটা দল, একটা মানে আমি আপনাদের সাথে অন্য কোনো একদিন বড় আকার শেয়ার করবো, সেটা হচ্ছে আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে একই
হয় কি আমরা একই উপজেলায়, তো তো প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ সবাই একসাথে একই জায়গায় পড়ছি। ওই ক্ষেত্রে ছোটবেলা বন্ধুগুলো একসাথে হয়ে গেছে বা একই জায়গায় রয়ে গেছি, তো ওরা হচ্ছে আমার, ওদের তরফ থেকে আমি খুবই একটা ভালো সাপোর্ট পাইছি সবসময়। বাহ। আড্ডা দেয়া বা ইয়ে করা, বাইরে যাওয়া, আমি সেন্ট মার্টিন পর্যন্ত চলে যাই, কক্সবাজার চলে যাই, ওদের সাথে নিয়ে যায় ওরা। আচ্ছা, বাপ্পি ভাই একটা কথা বলছিল, ওই কথাটার সাথে আমিও একটু একমত। মানে হ্যাঁ, আমরা এই ব্যাপারটা একটু বস গভীর ভাবে চিন্তা করি, আবার ঘুরে যাই। আপনার বন্ধু দেখতেছেন মাল্টি ন্যাশনাল চাকরি করতেছে, আপনার বন্ধু বিসিএস ক্যাডার হয়েছে, আপনি সিদ্ধান্ত নিলেন কি আপনি ফ্রিল্যান্সিং করবেন, ওকে ফাইন। আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করেন যে মাল্টি ন্যাশনালে চাকরি করে সে কি স্কিল কখনো, পড়ালেখা চলা অবস্থায় ওই কি কখনো স্কিল ডেভেলপ করছে, ওই কি সাধারণ কি জানে এক্সেল শিট কিভাবে বানায়, কিভাবে মেনটেন করে, এগুলো শিখছে কিনা। তারপরে যে বিসিএস ক্যাডার হয়েছে তার জিজ্ঞেস করে সে রাগ জাগছে কিনা, ঠিক আছে। তা আপনি অনেক ফ্রিল্যান্সার দেখবেন যে অনেক বড় বড় হয়ে গেছে বা অনেক কিছু করতেছে, আপনি ওদেরকে জিজ্ঞেস করেন ওরা কি করে ভাই, ওরাও রাত জাগে, ওরাও প্রচুর পরিশ্রম করতেছে, যার কারণে আজকে ওই পর্যায়ে ওরা যেতে পারছে। ভালো একটা স্কিল শিখলে, আমি বিশ্বাস করি ভালো একটা স্কিল আর একটু কঠোর পরিশ্রম করলে আপনাকে কোথাও না কোথায় নিয়ে আপনাকে দাঁড় করাবে। এটা সত্য। এটা আমাদের হচ্ছে সব থেকে বড় প্রবলেম কনসিস্টেন্সি থাকে না। সে রাইট একটা বস। কোর্স করলো, কোনো মতে প্র্যাকটিস এসে করলো, একটা ক্লাস হুম। করে, দুইটা করে না। এরপরে ধরো যে ইউটিউবে কিছু ভিডিও টিডিও দেখে বা এই যে ফাইবার আপওয়ার্কের কোর্সটা করে সে একটা ইয়া করে নিয়ে হুম, বসে আছে। একজাক্টলি। এখন বস ঠিক আছে, আমি শামীম বস থেকে আমি একটা কোর্স করলাম, হ্যাঁ আমাকে এখন গিগ খুঁজতে যাইতে হবে, এখন বসকে কি নক দিব, বস গিগের ইমেজটা একটু আমাকে বানাই দেন না, এটা কিভাবে বানায়। তো এখন দেখা গেছে কি আসলে বস একটা কোর্স স্কিল থাকলে হবে না, আপনাকে অনেকগুলো স্কিল জানতে হবে। যেমন আপনাকে ওয়ার্ড শিখতে হবে, একটা ক্লায়েন্টকে কিভাবে রিপোর্ট দিতে হয়, মাঝে মধ্যে ক্লায়েন্টরা বেসিক আমাকে স্কিল আসে। থেকে, হ্যাঁ, মানে হ্যাঁ, মেইন কাজের যে- বেসিক হ্যাঁ, স্কিল। এখন যেমন সোহাগ ভাইকে হয়তো গুগল অ্যাডস এর অ্যাক্সেস দেনে বলতেছে, হ্যাঁ তুমি এটা কিভাবে আমার জন্য একটা অ্যাড কিভাবে বানাবো। এখন সোহাগ ভাইয়ের কাছে তো একটা রিপোর্ট রেডি করা আছে, কি হেডিং গুলা কিরকম হবে, ডেসক্রিপশন কিরকম হবে, সাইট লিঙ্ক কিরকম হবে, উনি উনি ওটা এক্সেল একটা ওনাকে দিয়ে দিল বা করার আগে ক্লায়েন্টকে দেখাইলো যে দেখেন এরকম হবে ব্যাপারটা। এখন যদি উনি যদি বেসিক এগুলা না জানে তো আসলে হবে না। এগুলো জানতে হবে, সব ব্যাপারে আপনাকে নলেজ রাখতে হবে আর কি। আমার একটা ছোট্ট প্রশ্ন বাপ্পি স্যারের কাছে, সেটা হচ্ছে আমরা যখন একটা ক্যাম্পেইন করি, আমরা অবশ্যই ক্যাম্পেইনের একটা রোড ম্যাপ বানাই বা একটা স্ট্র্যাটেজি প্ল্যান বানাই। এখন আমরা অনেকেই আমরা এই আলোচনাটা করছি যে আমাদের অডিয়েন্স স্টুডেন্ট যারা আছে তারা ক্লাস করে না, বা দুইটা ক্লাস স্কিপ করে বা 2 দিন গ্যাপ দেয়। আসলে আমি যদি একটা আমি আমি অ্যাজ এ সাধারণ একজন স্টুডেন্ট হিসাবে আমি প্রশ্নটা করতেছি যে আমি যদি একটা 6 মাসের টার্গেট নিই যে এই 6 মাসে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, তাহলে আমার এই রোড ম্যাপটা আসলে কেমন হওয়া উচিত, এবং আমাকে কোন শিডিউলটা মেনটেন করতে হবে এবং কোন সময়টা আমার ক্লাস ক্লাস সময়টা ইম্পর্টেন্ট না, যে আমার রোড ম্যাপটা আসলে কেমন হওয়া উচিত, এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, সো প্রথমত ডিজিটাল মার্কেটিং এ যদি কেউ আসতে চাই, ভাই ডিজিটাল মার্কেটিং এর সম্পূর্ণটা দিয়ে কখনোই ফ্রিল্যান্সিং করা সম্ভব না। অ্যাজ এ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার হিসাবে আমি বলবো, কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা সমুদ্র। ঠিক আছে, একটা সমুদ্রতে যেমন 7টি সমুদ্র পার করা সম্ভব না, ঠিক তেমনি ভাবেই ডিজিটাল মার্কেটিং এর সম্পূর্ণটা শিখে কেউ ডিজিটাল মার্কেটিং এ অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে নাও এডেজ ইটস নট পসিবল। কেন এটা কোনদিনই বললাম? পসিবল কারণ ছিল না। হ্যাঁ, কেন এটা বললাম, কারণ ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ভাই অনেকগুলা পার্ট আছে, মোর দ্যান 100 পার্ট আছে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। এর ভিতর পপুলার কোনগুলা, যেগুলাতে এখন মার্কেটের ডিমান্ড এবং বিগত 10 বছর, 20 বছর, 50 বছর থাকবে, যার ভিতরে আছে গুগল। গুগল কি মনে করেন আপনি পৃথিবী থেকে কখনো যাবে? গুগল বাদে আপনি একদিনকে চিন্তা করেন তো, না, এটা ধরেন কখনোই চলে সম্ভব যাক, না। চলে যাক, হ্যাঁ, অসুবিধা নেই, 5 বছর 5 যাক, আমি তো 5 বছর হ্যাঁ, কামাইলেই চলে ওইটাই যাবে। এটাই বলতেছি বস। তারপর আছে ফেসবুক, আবার গুগলের আন্ডারে অনেকগুলা পার্ট আছে, যেমন গুগল অ্যাড। আবার গুগল অ্যাড এর ভিতরে অনেকগুলা পার্ট আছে। তো এই পার্ট গুলা আছে না, এর ভিতরে যে কোনো 2 থেকে 3টা মানে আপনাকে জানতে হবে। আর পাশাপাশি যখন কাজ করবেন আস্তে আস্তে বাকিগুলা যতটুকু প্রয়োজন ততগুলা এমনিতেই জেনে যাবেন, আপনার প্রয়োজনে জানবেন। যেমন এই যে গুগলকে যদি আমি ভাগ করি, গুগলের ভিতর আমি স্পেশালি কি করে, আমি এই যে প্রায়, আমার গল্প আসতেছে নেক্সটে, তারপরেও বলি, আমি এই যে প্রায় $2 লাখ প্লাস আর্নিং করলাম, তো এটাতে আমি কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করি? আমি খুবই সিম্পল 2 থেকে 3টা বিষয় নিয়ে কাজ করি। একটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স, আর একটা হচ্ছে গুগল অ্যাড। তো আমার 90 প্লাস আর্নিং হচ্ছে এই 3টা টুলস এর মাধ্যমে, তাই না?
তো এই যে গুগল বললাম যে 100টা পার্ট আছে, এই 100টা শিখেই কি আমি এতদূর চলে আসছি? না, আমি 2 থেকে 3টা আর কাজ করতে যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু জ্ঞান আপনার আপনার এমনিতেই হয়ে যাবে। যেমন ফেসবুক অ্যাড আপনাকে লাগতে পারে গুগল ক্লায়েন্টকে বোঝাতে, যেমন টিকটক হুম অ্যাড লাগতে পারে। আমি যে কাজ করি না, বাট আমি কিন্তু জানি বিষয়টা কিভাবে কাজ করে। এটা কখন শিখছি? যখন ক্লায়েন্ট প্রশ্ন করছি, একটু গুগল করছি, একটু ইউটিউব করছি, দেন আমি কিন্তু এই ইকোসিস্টেমটা কি জানতে পারছি। ঠিক তেমনি ভাবে যখন কেউ ফ্রিল্যান্সিং আসতে পারবে, যেখানে দেখবে যে ফুল স্টক ডিজিটাল মার্কেটিং আসলে এটা দরকার আছে, বাট কাজ করতে করতে আপনি জানতে পারেন। বাট যদি মনে করেন যে না, আমি ফুল ডিজিটাল মার্কেটিং শিখে কাজ করতে আসবো, এটা আপনার জন্য নাওএডেজ ইজ নট পসিবল। আপনাকে ওই স্পেসিফিক হয় গুগল অ্যাড শেখা লাগবে, গুগল অ্যানালিটিক্স শেখা লাগবে, গুগল ট্যাগ ম্যানেজার শেখা লাগবে, ফেসবুক অ্যাড শেখা লাগবে, গুগল মার্চেন্ট সেন্টার শেখা লাগবে, দেন আপনাকে মার্কেটে আসতে হবে। দেন মার্কেটে আসার পরে আপনি রিলেভেন্ট গুলো আস্তে আস্তে নিজে থেকে শিখে ফেলতে পারবেন। দ্যাটস অথবা ইট। সে প্রথমত ইউটিউব করে সব বিষয়ে একটা বেসিক হ্যাঁ, নলেজ নিয়ে আসতে পারে। হ্যাঁ, এটা বেসিক এটাই যে হ্যাঁ। জানবে যে কোনটা কিভাবে কাজ করে, এটা তো অবশ্যই ডিজিটাল তাকে মার্কেটিং জানতে এর হবে। আন্ডারে যত টুলস আছে সবগুলো হুম আচ্ছা, জানতে হুম। হবে। হ্যাঁ, আচ্ছা, অনেকে একটা প্রশ্ন করে, বস আমার জন্য কোনটা ভালো হবে, এর আনসার কি? আচ্ছা, এর ভালো একটা অ্যান্সার বস, যখন নতুন নতুন প্রেমে পড়ছেন বস, আমি কি বলে দিয়েছি এই মেয়েটা আপনার ভালো লাগবে বস, এর সাথে প্রেমে পড়েন, বা এর সাথে একটু আপনি কথা বলার চেষ্টা করেন। ইটস ডিপেন্ড অন ইউ গাইজ, ইউ হ্যাভ টু নো হুইচ ওয়ান ইজ বেটার ফর ইউ, রাইট? সো অনেকেই কি, অনেকেই ডেভেলপমেন্টটা ভালো লাগে। যেমন সাপোজ আমার কথাই বলি, আমি যখন শুরু করি আমি ফ্রিল্যান্সিং বলতে আমার ইন্সপাইরেশন ছিল কিন্তু ফ্রিল্যান্সার নাসিম। আমি এটা বারবারই বলি, কারণ এবং ওই সময় ফ্রিল্যান্সার নাসিম ভাই এবং পুরো হচ্ছে যে বাংলাদেশটা, খালিদ ফারহান ভাই। হ্যাঁ খালিদ ফারহান ভাই, এরা কিন্তু ফুল বাংলাদেশটাকে ফ্রিল্যান্সিংটাকে পরিচিত আরেকজনের কথা তুমি করছে। ভুলে যাচ্ছ, জি বস। ওই যে কি যেন ইয়া স্যার, আরে ভুলে গেলাম। জামাল স্যার। জামাল স্যার। জামাল স্যার, হ্যাঁ এদেরকে জামাল আমরা স্যার, কিন্তু, ফ্রিল্যান্সার নাসিম হ্যাঁ ভাই, হ্যাঁ, এরা বাংলাদেশে ফ্রিল্যান্সিং শেখায়, মানে অন্তত পরিচিত ইন্ট্রোডিউস করছে বস, করছে। মানে হ্যাঁ ইকোসিস্টেমটাকে পরিচিত করছে। বাট ওনারা কিভাবে শিখায় এটা ডাজন্ট ম্যাটার, বাট ফ্রিল্যান্সিংটা হ্যাঁ, পরিচয় করাই দিছে কিন্তু উনারদের হাত ধরে বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে কয়েকজন, তাই না? সো আমি তখন কি মনে করতাম, ফ্রিল্যান্সিং মানে এইচটিএমএল, ফ্রিল্যান্সিং মানে সিএসএস শিখা লাগবে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, আমি কিন্তু এটা মনে করতাম। ইভেন আমি এক্স্যাক্টলি। নিজেও যখন শুরু করি আমার কিন্তু এইচটিএমএল শিখা দিয়েই শুরু হয়েছে। ইভেন তখন তো আমার কম্পিউটার ছিল না, মোবাইলে ওই যে এডিটর, এইচটিএমএল এডিটর আছে, ওইগুলা ধরে ধরে তখন টেবিল এরকম বানাতাম। গাইডলাইনও ছিল হ্যাঁ না যে হ্যাঁ, তোমার গাইডলাইনও ছিল না বস, তাই না? তো আমিও কিন্তু শুরু করার সময় কিন্তু এটা ভাবতাম যে এই এইচটিএমএল শেখা, এই যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বাদে ফ্রিল্যান্সিং হয় না, গ্রাফিক্স আর ওয়েব ডিজাইন এই দুইটাই ছিল ট্রেন্ডিং টপিক। এই ডিজিটাল মার্কেটিং, এই যে গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, এইগুলা কিন্তু তখন ওইরকম মার্কেটে ছিল না। 20 21 সালের কথা বলতেছি যখন আমরা শুরু করি, 20 সালের কথা স্পেশালি, 19 20-এর কথা। সো দ্যাটস দ্য থিং। সো আপনাকেও কি ওই সেই আমরা আপনার প্রথম গুগল অ্যাডস এর 20 সালে গুগল অ্যাডস এর প্রথম ব্যাচ শুরু হয়। জি বস, ওইটাই আর কি। তো এই আমি আপনার ভালো লাগাটা ভাই আপনাকে খুঁজে রাখতে, আমার যেমন ওখান থেকে আমি বাউন্স করছি 6 মাস ওখানে প্র্যাকটিস করে, আমার ভালো লাগেনি। আমার কেন ভালো লাগেনি, এইচটিএমএল ভালো পারতাম, সিএসএস টা মোটামুটি মাথায় এখন ঢুকছে। ধরো, তাহলে তোমার সাজেশনটা কি, তোমার মতো করে এরকম কোর্স শুরু করে তারপরে ভালো না লাগলে আসতে হবে না না নাকি? না, তাহলে আমার কি? সাজেশন হবে বস, আপনার যেমন এই যে কয়েকটা টার্মস আমি বললাম নাম, যে গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, টিকটক অ্যাড, গুগল ট্যাগ ম্যানেজার, সার্ভার সাইড ট্যাগিং, এই জিনিসগুলাকে তার আগে দেখতে হবে ইউটিউবে, যে 2টা ক্লাস দেখুক সে, বা 2টা, যে হোয়াট ইজ গুগল অ্যাড, হাউ ইটস ওয়ার্ক, হোয়াট ইজ ফেসবুক অ্যাড, হাউ ইটস ওয়ার্ক, গুগল ট্যাগ ম্যানেজার, হোয়াট ইজ সার্ভার সাইড ট্যাগিং, হোয়াই নিড সার্ভার সাইড ট্যাগিং। এই বিষয়গুলো যখন যা দেখবে সে কিন্তু একটা আইডিয়া পাবে এটা কিভাবে কাজ করে। এবং তার দেখতে যদি বিরক্ত হয় তাহলে সে বাউন্স করুক, অন্যটা দেখুক, তাই না? সো তার ভালো লাগাটা এইভাবেই বস খুঁজে বের করতে হবে। দেন যখন মনে হচ্ছে না আমার এই জিনিসটা ভালো লাগতেছে, তখন ওইটা নিয়ে আরেকটু সে ডিপে যাক। ডিপে যে সে একটা কোর্সে এনরোলমেন্ট, আমাদের থেকে যে আমরা কখনোই প্রমোট করি না যে না, আমাদের হ্যাঁ, কাছে আসো ভাই, সংবিধিবদ্ধ হ্যাঁ সাধন কি করে? আমাদের কাছে আসো, সে না, অন্য জায়গায় করুক, তার ডিজাইন ভালো বেসিকটা লাগতে জানার পারে। জন্য সে ভিডিও দেখতে থাক, যার ভিডিও সামনে আসে তুই দেখে যা। দেখে যাক তোর রাইট। ধ্যান জ্ঞান জীবন যৌবন সবকিছু 1 সপ্তাহ 10 দিন 15 দিন যা সামনে আসে জি দেখতে ভাই। থাক। এখন মানুষের মাইন্ড তো সবসময় এটা ভাল লাগবে না, ঠিক আছে ভাই, একটা রবীন্দ্রসঙ্গীত শোনেন, অসুবিধা নেই, না। কিন্তু ধ্যান জ্ঞান থাকতে হবে যে আমার এইগুলো দেখতে হবে 15 দিন, এরপরে যেটা ভালো লাগে সেটা একটা গাইড। এখন কিন্তু অনেক ভাই কোর্স করতে হবে, নট লাইক দ্যাট, আপনি যদি হুম ইউটিউব হুম। থেকে হয় হয়ে গেল, অথবা আপনি যদি নিজে শিখতে পারেন তাও হয়ে গেল। কোর্স বা একটা হচ্ছে একটা গাইডলাইন দেয় যে আমার এখানে শুরু, এখানে শেষ,
তার মানে কি এখানে শুরু এখানে শেষ এবং শেষ হয়ে গেল না, এরপরে কিন্তু আপনাকে আরো এক্সপ্লোর করতে হয়, তাই না? এর বাইরে কিন্তু না। এর বাইরে না বস, দ্যাটস আরেকটা সিকোয়েন্স ধরে রাখা, যে না আমি এটা শেষ করব, বা যদি লাইভে কেউ করে আমাকে শেষ করতেই হবে। মানুষের সাথে থাকা, এনভায়রনমেন্টের এক্স্যাক্টলি, মধ্যে থাকা, এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টে ইজ ভেরি থাকে। ইম্পর্টেন্ট। রাইট। রাইট। কি যেন বলতেছিল সোহাগ স্যার? না, যে আমাদের রোড ম্যাপটা অ্যাকচুয়ালি যে আমরা আমাদের শুরু করার 6 মাসে আমরা কিভাবে আগাবো আর কি, এই বিষয়টা আমাদের বাপি স্যার বেশ দারুণ কিছু কথা বললো যে আমাদের ভালো লাগাটা তৈরি করতে হবে। যেমন আমার যেটা আমি এসইও দিয়ে শুরু করছিলাম, দেন আমার ভিতরে একটা কাজ করতেছে, আমি গুগলের সাথে, আমি তখন গুগলের হালকা পাতলা নাম শুনছিলাম যে গুগল এর সাথে এগুলো নিয়ে ক্যাম্পেইন ট্যাম্পেইন করা যায়, কিন্তু আমি বুঝতাম না। তো আমার ওই ভালো লাগাটা যে আমি গুগলের সাথে কাজ করবো, আমি জানতাম না যে আসলে কিভাবে ক্যাম্পেইন করতে হয় বা এই জিনিস এই টুলস গুলো কি, আমি এগুলো ব্যবহার কোনো কিছুই জানতাম না, যে শুধু এতটুকু ভালো লাগা কাজ করতেছে। আমি আজ গুগলের পার্ট হিসাবে কাজ করছি। তো এই ভালোবাসা থেকেই আমি ওই 20 সালে আপনাকে কল দিছিলাম যে বস শুরু করবো, কোনটা দিয়ে শুরু করবো। তা আপনি বলছিলেন যে গুগল একটা ট্রাই করো। তো আমি ওই যে আমি তখন কোর্স কিনছিলাম 1599 টাকা দিয়ে, 1550 টাকা, 49 টাকা দিয়ে। 1550 টাকা ছিল এক সময়। জি, জি। তো তখন আমি ওইটা নিছিলাম। তা ওইটা নেওয়ার সময় আপনি হচ্ছে আমাকে গুগল অ্যাডের জন্য একটা কোর্স ছিল 1500। তো আমি গুগল মার্চেন্ট সেন্টারটা আমি ইয়ে করছিলাম আর কি, বুঝতে পারছিলাম না। আমি ভাবছিলাম মনে হয় গুগল মার্চেন্ট সেন্টারটা আমার শুরু করা দরকার। তো পরবর্তীতে আমি যখন আপনার ইউটিউব ভিডিওটা দেখি, তখন আমার ওই গুগল অ্যাডটা স্পেশাল আমি চাচ্ছিলাম। তো তখন আপনাকে ফোন দিলাম আবার যে বস, আমি তো আসলে গুগল অ্যাডটা নিতে চাচ্ছি। তো আপনি আমাকে সব কোর্স গুলোই দিয়ে দিছিলেন, যে সবগুলোই দিয়ে দিছি, যাও যেটা ভালো লাগে সেটা করো। না, এরকম আছে, আমি মাঝে মাঝে করি, অনেকে এসে বলে এটা হয়েছে, আবার তারা বলে যে বস সবই দিলাম, যাও করে খাও, এরকম বস এখন। আপনি ঠিক আমাকে এটাই দিছিলেন। এখন যাও করে খাও। মানে ওই তাহলে সোহাগ ভাই থেকে বাকি পেমেন্টটা নিয়ে নিয়ে নাকি? না, আমিও তো এরকম সবসময় চলতেছে আর কি, ঠিক বাপ্পি আছে ভাই ভাই। থেকেও আমিও আছে দিই নাই বস, আমারও তো ওই আচ্ছা, একটা হুমায়ুন আমি বাকি আছে। বাপ্পি একটা কথা বলছে যে সব মেয়ে দেখলেই কি ভালো লাগে। রবীন্দ্রনাথের একটা গান আছে, হ্যাঁ, যে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো, ফুলের বনে যারে দেখি তারেই লাগে ভালো, এরকম একটা কথা আছে। এখন এইরকম যারা আছে, তাদের তো আবার হচ্ছে যে কোনো একটা ফিক্সড করা খুব টাফ হয়ে যায় আর কি, এই ক্ষেত্রে। এখন ওই ফুলের উপরে যারে দেখি তারেই লাগে ভালো, তাইলে তো সমস্যা যে কোনো ওদের একটা। জন্য ওদের জন্য একটা টিপস আছে বস। যেমন সেটা হচ্ছে আপনি যদি মার্কেট প্লেসে শর্ট টার্মে এসে আপনি যে লং টার্মে টিকে থাকার চিন্তা করেন, এই যে আমরা যেগুলো নিয়ে কাজ করছি, গুগল অ্যাডস, গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল মার্চেন্ট, এই সব রিলেটেড নিয়ে কিন্তু কাজ করে মার্কেটে কিন্তু খুব সহজে আসা যায়। ভাবি আপনার কি, আমার সাথে কি আপনি একমত? 100% এখানে আরেকটু অ্যাড করি আমি, হ্যাঁ। আমি কি কথা বেশি বলে ফেলছি বস? না 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 না, না, আমরা তোমার তো কথাই তো চাই শুনতে কথা। পারবো। হুম। সাপোজ আমার কানে ব্যথা হয়েছে ভাই, তাই না? আচ্ছা। এখন কানে ব্যথা হলে আমরা কি করব? মানে খুবই ব্যথা, আমি ঘুমাতে পারছি না, চিল্লাচ্ছি, হ্যাঁ। তো এই সময় আমি কি করব? আমি নিশ্চয় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিব বা খোঁজাখুঁজি করব যে কুষ্টিয়াতে, আমি তো কুষ্টিয়াতে থাকি, তো কুষ্টিয়াতে কোন ডক্টরটা আছে যে হচ্ছে কানে ব্যথার ভালো বিশেষজ্ঞ। অথবা আপনার পেটে ব্যথা, তো আপনি কি করবেন তখন? আপনি থাকেন, আব্দুল বাসেদ থাকে কোথায়? ফেনীতে। তো হুম। ফেনীতে পেটে ব্যথার বিশেষজ্ঞ কিরা, তার খোঁজ খবর নিবে, নিয়ে কি করবে, তার যে কি বলে ওইটারে, তার যে অ্যাপয়েন্টমেন্ট নেয় তার কাছে ফোন দিবে, নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিবে, নিয়ে তার সাথে দেখা করে ডিটেলস বললে একটা প্রেসক্রিপশন দিলে ইনশাল্লাহ কয়েকদিন খাইলে হয়তো পেটে ব্যথা কমে যায় বা ভালো হয়ে যায়। সেম ক্ষেত্রে আমারও তাই, আমার কানে ব্যথা হয়েছে, আমি কোথায় যাব? হয়তো সুনো টাওয়ার আছে, পপুলার আছে, সেখানে ফোন দিব, হেল্পলাইনে দিয়ে বলবো ভাই বিশেষজ্ঞ কিরা আছে এই কানে ব্যথা। কি করব? পপুলারে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি দেখি ওখান থেকে প্রেসক্রিপশন করে ওই ওষুধটা আমি নিব, তাই না? তো এখন কথা হতে পারে যে ফ্রিল্যান্সিং এর বিষয়ে কানে ব্যথা পেটে ব্যথা আসতেছে কেন, তাই না? ভাই এইটাও রিলেট করেই কথাটা বলতেছি। কেন বলতেছি? আমি অ্যাজ এ ওয়েব অ্যানালিটিক্স, আমি কিভাবে গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং করতে হয় আমি জানি। ক্লায়েন্টের যখন এটা দরকার হবে, ক্লায়েন্ট কিন্তু এসে বলবে না আই নিড ডিজিটাল মার্কেটিং, ফাইবারে যে লিখবে না ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। কারণ কি, গুগল ট্যাগ ম্যানেজার কনভার্সন ট্র্যাকিং ইটস আন্ডার এ ডিজিটাল মার্কেটিং, তাই না? সো এটা সাব হুম। ক্যাটাগরি।
ক্লায়েন্ট কি করবে, স্পেসিফিক এক্সপার্ট খুঁজবে কোথায় এসে, ফাইবারে এসে, গুগলে এসে, ইউটিউবে এসে, আপওয়ার্কে, পিপুল পার আওয়ারে। তো তখন কি, তখন ওর জন্য আমার প্রোফাইলটা ওইভাবেই অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে এক্সপার্টিস আমি, আমার প্রোফাইলটাও কি, যেমন বললাম কি, পপুলার হচ্ছে একটা মার্কেট প্লেস, বা পপুলার হচ্ছে একটা হসপিটাল, বা একটা হচ্ছে, এটাকে কি বলে বস, এটাকে বলে হচ্ছে, যাই হোক, ডক্টররা ওখানে যে বসে, রুগীরা ওখানে যায়, এটা হ্যান্ডেল করে কি, পপুলার বা সোনো টাওয়ার। তো এই ফাইবারটাকে ওইভাবে ভাবেন, ফাইবারে আমি এক্সপার্টিস একটা এরিয়ায়, আপনি মার্চেন্টে এক্সপার্ট, আপনি ট্র্যাকিং এ এক্সপার্ট, ক্লায়েন্ট এসে লিখবে কি ট্র্যাকিং এক্সপার্ট, তখন আপনার প্রোফাইলে যাবে, আপনার প্রোফাইলে গিয়ে আপনাকে কন্ট্যাক্ট করে সে ওর সার্ভিসটা নিবে। তো সেম, হুম, এটা এইভাবেই কাজ করে। সো আপনাকে এই কয়েকটা বিষয়ে এরকম এক্সপার্ট হয়ে আপনার প্রোফাইলকে সাজিয়ে আপনাকে আগাইতে হবে, তাইলে আপনি ইজিলি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। দ্যাটস ইট, এটাই হচ্ছে প্রসেস। রাইট। না, এটা রিয়েল লাইফ এক্সাম্পল, তাই না? এটা রিয়েল লাইফ। আমরা তো ওই যে যখন ডক্টরের দরকার হলে কানে ব্যথা, যে আমি তো এইভাবে যে বলবো না ভাই ডক্টর আছে, তখন পপুলার থেকে বলবে কি কোন ডক্টর আপনার প্রয়োজন, কোন স্পেশালিস্ট। তো এইভাবে ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং টা এইভাবে কাজ করে, এইভাবে মানে রিয়েলাইজ করতে হবে বস। দ্যাটস ইট। রাইট। তারপরে বাসের স্যার, এই তো শখবার ব্যাপারে বলেন, শখবার কি নিয়ে কাজ করছেন একটু শেয়ার করেন। আমি মূলত আপনার এখন, সাথে তো এরাও কথা হয় না আর কি। হ্যাঁ আমি মূলত এখন গুগল অ্যাডস নিয়ে আছি, আর পাশাপাশি আমি একটা এজেন্সি দিছি আর কি, যেখানে আমার পুরোনো যে ভালোবাসাগুলো সেগুলো আমি এখনো ভুলে যাই নাই। আমি আচ্ছা, হস্টেলের মাধ্যমে আমি এখনো এসইও সার্ভিস প্রোভাইড করি, আচ্ছা। অ্যানালিটিক্স আছে, এখন ওয়েব ডিজাইনটাও অ্যাড করছি সাথে রিসেন্ট। আর মেইনলি হচ্ছে আমরা ফোকাস দিই গুগল অ্যাডস এর উপরেই। ওইগুলো গুগল অ্যাডস ওটা কি ই কমার্স ক্লায়েন্ট গুলা নাকি এমনিতে? PPC, আমি পিপিসি, লোকাল আচ্ছা, আচ্ছা, বিজনেসটাকে বেশি টার্গেট করি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমাদের ই না, কমার্স আমার বিজনেস, আমার বিশেষ আমার আমার হচ্ছে ই কমার্স রিলেটেড ক্লায়েন্ট বেশি আর কি। আচ্ছা আচ্ছা, আমি ই কমার্সের উপরে খুব একটা ফোকাস দেই না, কারণ লোকাল বিজনেসের মাইন্ডসেটটা আমার কাছে মনে হয় যে আমার টিমের সবাই অনেক ভালো পারে, এবং আচ্ছা, তাদের প্ল্যান গুলো বাস্তবায়ন করার পরে আমাদের 95% সাকসেস রেট আছে। মাশাআল্লাহ। যার কারণে খুব আমরা ভালো। পিসির দিকেই আর কি একটা ফোকাস দিয়ে আসি। আর ই কমার্স বিজনেসের কাজ আমরা নিই, কিন্তু সেটা ওই 95% যে 5% আছে ওইটা, যদি দেখি যে না এটা সেলস আছে, বা আমরা এটার উপর আর একটু ভালো কিছু করা যায়, তখন আমরা ওই প্রজেক্ট গুলো একটু দেখাশোনা করি, মেনটেনেন্সের উপরে রাখি, কিন্তু ই কমার্সের পুরোটা আমরা মেনটেন করি না। যদি বুঝতে পারছি। ট্র্যাকিং লাগে, ট্র্যাকিং গুলো আমরা সাজেস্ট করি, বা যদি দেখা যাচ্ছে স্পিড অপটিমাইজেশন অথবা চেক আউট এগুলোতে কোনো একটা সমস্যা আছে, যে সেই সমস্যাগুলো একটু ফিক্সিং এর ভিতরে ইনক্লুড আপনার জিএমসিটাও আমাদের সার্ভিসের আন্ডারে আছে। আচ্ছা, সেই তো ভালো তো। আমি হচ্ছে জিএমসি নিয়ে, আমার হচ্ছে ধরেন আপওয়ার্কে আসে না ক্লায়েন্ট ফাইবার, আমি হচ্ছে সবার কাজ নিই না। আমি স্পেসিফিক আপনার হচ্ছে কিছু ক্লায়েন্ট আছে, ওয়েবসাইট দেখে কাজ নেই, যেগুলোতে আমি গ্যারান্টি দিই যে হবে, বা এরকম গ্যারান্টি দিয়ে কাজ নিই আর কি। আচ্ছা আচ্ছা, ওই যে মানে বাপ্পি আপনার ভাই, end, বাপ্পি ভাই মনে হয় যে গত মাসে নাকি, হ্যাঁ গত হ্যাঁ, মাসে এর আগে একটা আমার রেফার করছিল। ওইটা হচ্ছে ওইটা সাকসেসফুল হয়েছে 250-এর। ওইটার কিন্তু রেফার করার কারণে বাপ্পি ভাই বোনাস পাইছিল ফাইবারে। অসাধারণ। আচ্ছা, এটা আমরা নোট করে রাখলাম। না ফাইবারের রেফারেন্স। সিস্টেম আছে তো, আমার কাছে একটা হ্যাঁ, ক্লায়েন্ট রেফার আসলো, করলে। হ্যাঁ, আমি ওই কাজটা পারি না, বাট আমার ফ্যামিলিয়ার পার্সন যারা আছে তারা পারে, সো আমি যদি রেফার করে দিই ওখানে ফাইবারের সিস্টেমে, আমি ওখান থেকে কিছু কমিশন পাই। হ্যাঁ, এটা হচ্ছে ভালো। ইটস এ বিজনেস, তাই না? হুম, এটাও তো হুম, ভালো। হুম, আসতে হুম। ঠিক। আচ্ছা, মানে গুগল অ্যাডসের কাজ কি কোনো স্পেসিফিক নিশ নিয়ে করা ভালো, সোহাগ? বস, অ্যাজ এ এজেন্সি হিসাবে আমি যদি বলি, আমি যেটা করি সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের আমি আলাদা আলাদা সার্ভিস প্রোভাইড করছি। যেমন ডেন্টিস্টের জন্য একটা, তারপর রুফিং এর জন্য একটা, হিটিং এর জন্য একটা, দেন আপনার ক্লিনিং এর জন্য একটা, তারপরে পেটস সার্ভিসের জন্য যেগুলো আছে, যেটাকে কেনাইন সার্ভিস বলে, যে ডগ ট্রেনিং এবং বোর্ডিং এর জন্য যেগুলো আছে, আমি সবগুলো আলাদা আলাদা পেজ করে রাখছি, যেন কোনো অডিয়েন্স যখন কোনো ট্রাফিক যখন আসে, তার যেই সার্ভিসটা লাগবে সে যেন সেটাই এখান থেকে পাই। আমি বাট সবগুলো তুমি এক কি জায়গায় এই করি না। স্পেসিফিক কাজ, এর বাইরে কাজ আসলে কি তুমি নাও না? হ্যাঁ, আমি কাজ নেই তো।
কাজ নেই, কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে আমি যখন সার্ভিস প্রোভাইড করব তখন আমার টার্গেট যেন একটা থাকে, যখন অ্যাজ এ ওয়েবসাইটের থ্রুতে আমি সার্ভিস প্রোভাইড করব। এবং যদি আমি মার্কেট প্লেস থেকে অর্ডার নিই, কারণ সেই ক্ষেত্রে আমি ওই গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন, পিপিসিটা টার্গেট করি এবং লোকালের জন্য। কারণ অনেক সময় বায়ার এসে সার্চ দেয় যে গুগল গুগল অ্যাডস ফর লোকাল সার্ভিস। সো ইভেন গুগল অ্যাড ফর লাইক, এখানে একটা ইন্টারেস্টিং বিষয়। সো এখন যদি একজনা মনে করে যে না, আমি যাবতীয় গুগল, যদি মার্কেট প্লেসের প্রেক্ষাপটে বলি, সে যদি মনে করে যাবতীয় ইন্ডাস্ট্রিকে আমি গুগল অ্যাডের সার্ভিস দিব, নাও ইট ইজ ডিফিকাল্ট টু গেট এ জব অ্যাজ এ নিউ সেলার। বাট ওইটাকে যদি সে স্পেসিফাই করে ফেলে, লাইক গুগল অ্যাড ফর ডেন্টিস্ট, গুগল অ্যাড ফর প্লাম্বার, গুগল অ্যাড ফর কি রুফার, এইভাবে যদি তার প্রোফাইলটা সাজায়, ফাইবার হোক বা আপওয়ার্ক হোক, তাহলে কি সে ইজিলি কিন্তু পেয়ে যাচ্ছে। ইভেন ক্লায়েন্টও কিন্তু সে ট্রাস্ট করতেছে আপনার প্রোফাইলে, যে বললাম আবার ওই ওই উদাহরণটা দিয়ে যাচ্ছে, আব্দুল বাসেদ কোথায় গেছে? সে গেছে পেটের ডাক্তার দেখাতে, তাই না? আমি কোথায় গেছি? কানের ডাক্তার দেখাতে। ওই ক্লায়েন্টও সেম কাজ করবে, ক্লায়েন্টের হচ্ছে পেটে ব্যথা, ও কি মানে যাবতীয় বিষয়ে যে বিশেষজ্ঞ ডক্টর তার কাছে যাবে, না স্পেসিফিক্যালি যে পেটে ব্যথা বিশেষজ্ঞ তার কাছে যাবে? এইটাই তার মানে মানে কিওয়ার্ড যত ন্যারো করা যাবে, আমাদের কিওয়ার্ড ইন্টেন্ট যতটা হুম হাই হুম। হবে। হ্যাঁ, একটা এটাই জিনিস এবং হলো এইভাবে। তোমার, এটা একটা সুবিধাও আছে। হ্যাঁ, তুমি যদি ধরো পাঁচ পাঁচ সাতটা ইন্ডাস্ট্রির কাজ করো, তাহলে ওই কাজে তোমার একটা প্রিভিয়াস ধরো কয়েকটা কাজ করে একটা অভিজ্ঞতা হয়ে গেল, তখন পরবর্তী কাজগুলো করাও খুব হুম, মজার। বস, আরেকটা এটা জিনিস তো হলো 100%, বাট অ্যাজ এ নিউ সেলার সে যদি মাল্টিপল এইভাবে চিন্তা করে, সেই ক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট। বাট টু গেট জব মানে কুইকলি অ্যাজ এ নিউ সেলার, মানে তাদেরকে এইভাবে আগাতে হবে, মানে স্পেসিফিক ইন্ডাস্ট্রিকে টার্গেট করে তাদের ফুল প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে। আর সে যদি মনে করে যে আমি মাল্টিপল নিশে যাব, তাহলে কিন্তু তাকে ক্লায়েন্ট কনভার্ট করা, তাকে ক্লায়েন্ট পাওয়া দ্রুত, এটা কিন্তু একটু ডিফিকাল্ট। দ্যাটস দ্য থিং। আরেকটা বুঝতে আরেকটা বিষয় হয় কি, যে যখন আমরা কোনো এজেন্সির আন্ডারে যাই, যেমন রিসেন্ট আমি এখন পর্যন্ত 4টে এজেন্সির সাথে কাজ করছি, ওদের কিন্তু সার্ভিস আবার একটা নিশের উপরে না। ওরা হুম। যাবতীয় সব কাজ নেয়, নেওয়ার পরে আমাদের ওই যে ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আছে এখানে সব লিস্টেড করে আমাদের সব ধরনের ক্যাম্পেইন তখন করা লাগে। এখানে আবার নিষ্ঠা বড় হয়ে যায়, যে এজেন্সির আন্ডারে যখন আমরা থাকি তখন আমাদের সব ধরনের ক্যাম্পেইন করা লাগবে। সেটা হইতে পারে সেলস ক্যাম্পেইন, সেটা হইতে পারে আমাদের লিড ক্যাম্পেইন, সবই করা লাগবে। পারছি না সেটা ইন্ডাস্ট্রি। তো এজেন্সি মডেলে গেলে 100%, বাট অ্যাজ এ ফ্রিল্যান্সার মডেল হলে এইভাবে আপনাকে প্রথমত আসা লাগবে, দেন আস্তে আর আস্তে আপনি এজেন্সি মডেলে যেতে পারবেন। দ্যাটস দ্য থিং। আরেকটা জিনিস কি বাপি ধরো স্যার, কত হবে এত, এই ক্যাটাগরি কত হবে, 10টা 15 20টা? জি 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 এরকম। আরেকটা জিনিস কি, বাপি স্যার যেটা বলছিল যে ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, যে একটা এজেন্সিতে যদি আপনি ভালো পারফরমেন্স করেন, দেখা যাচ্ছে ওটার সাথে আপনার হচ্ছে ওইটা আপনি রিজাইন দিছেন, তখন ওই এজেন্সি আবার আপনাকে হচ্ছে ইয়ে করে দিবে, ওদের আশেপাশে যারা আছে, যারা যদি আলাদা কোনো এজেন্সি থাকে ওদের কাছে রেফার করে দেয় যে তুমি প্রিফার করে। অফিসারের সাথে কাজ করতে পারো, যে এই সার্ভিসটা প্রোভাইড করে। তো এইখানে বেশ কিন্তু একটা ভালো বিজনেস হয়। না না, এটা তো 100%। আমার 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 মডেলে যদি যাই, আমার তিনটা এজেন্সির সাথে কন্ট্রাক্ট আছে, একটা অস্ট্রিয়া, একটা হচ্ছে ইউকে, এবং একটা হচ্ছে নেদারল্যান্ড। ওরা ক্লায়েন্টের কাছ থেকে নেয় 1600 ইউরো, আমাকে দেয় 300 ইউরো। ঠিক আছে, সেম কাজ আমি কিন্তু সব করি। ইভেন ওরা তিনটা, আমার অলরেডি তিনটা ফ্রেন্ডকে রেফারও করছে যে তুমি এই মডেলে আগাও, তোমার তো 300 ইউরো তোমার জন্য ভালো একটা অ্যামাউন্ট ভাই, 40,000 টাকা হুম। প্লাস, তাই না? তো আমার কাজ করতে হ্যাঁ, 3 থেকে 4 ঘন্টা লাগতেছে, 40,000 টাকা কে দিবে ভাই? আপনার তাই না? পোষাইতেছে কিন্তু কিনা ওটা হচ্ছে বড় কথা, হ্যাঁ, আপনার তো আমার পোষাইতেছে, পোষাচ্ছে তাই না? কিনা। তো হুম। আমি বলছি যে তুমি সেম মডেলে তোমার ফ্রেন্ডদেরকে রেফার করো, তারাও প্রফিট হোক, আমারও প্রফিট হোক। তো হুম। এইভাবে কিন্তু কাজ হয়ে যাবে, বাট এগুলো আস্তে আস্তে হবে। যারা নিউ সেলার তারা তো প্রথমে এগুলো করতে পারবে, ওরকম হবে। অনেকেই পারবে, অনেকে পারবে না, বাট এটা আস্তে আস্তে হবে। রেফারেল ক্লায়েন্ট প্লাস হচ্ছে এই যে কন্ট্রাক্ট, এই যে এইভাবে হচ্ছে কমিশন বেস, সেইভাবে কাজ করাও সম্ভব। অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা করতেছি, আপনারাও পারবেন। দ্যাটস দ্য থিং। তার মানে হচ্ছে বলতে চাচ্ছ যে একদম নতুন যারা শুরু করবে, মানে স্পেশালি হচ্ছে মানে মার্কেট প্লেসে, তার মানে একটা স্পেসিফিক নিশ নিয়ে গেলে নিশ, ভালো। রাইট এবং বস। ওই নিশটা সম্পর্কে সে আসলে প্রচুর পড়ালেখা করে ফেলবে। পড়ালেখা করতে হবে, যেমন ধরো রাইট। আমি কোর্সের সময় আমি হোমওয়ার্ক দিই যে ভাই তুই ইয়ে করবে কি করে শুনবা। ধরো আমি যেটা এক্সাম্পল দিয়ে, ধরো আমি তো হাজার দুনিয়ায় বিজনেস আছে, সব ধরনের বিজনেস এক্সাম্পল দিতে পারবো। তা না। আমি একটা এক্সাম্পল দিয়ে শিখাইলাম, যদি হোমওয়ার্ক দেয় সে সেটা করে ফেলে। ইভেন আমি ধরো তুমি একটা ল ফার্ম, ধরো যারা হচ্ছে ডিভোর্স যে লয়ার গুলো আছে না, হ্যাঁ, ধরো এই কিওয়ার্ডটা লিখে সে সার্চ দিল, ওয়েবসাইট পাবে না, হবে। ওই ওয়েবসাইটটা নিল, হুম।
নেয়ার পরে ওর কিওয়ার্ড রিসার্চ করা, অ্যাড কপি লেখা, মানে একদম মানে ও যখন এই কাজটা করবে তখন মনে করবে যে এই ক্লায়েন্টের কাজ আমি পেয়েছি, কিন্তু কাজ এটা আমি তারা করছি। করে না। হুম। তারা যেটা করে সেটা হলো যে ইয়া আপনি ইভেন হোস্টিংকার দিয়ে দেখাবেন, ওরা হোস্টিংকারই করবে। হ্যাঁ, আমি যে কয়েকটা হুম, ওয়ার্ড করছি, ডেন্টিস্ট, রুফার, এরাও দেখবেন রুফার ডেন্টিস্ট নিয়ে শুরু করে এগুলো দেবে। নিয়ে খোঁজা শুরু ঠিক করবে, আছে, কিন্তু বাট এর বাইরেও যে আরো এক্সপ্লোর করা যায় বা এই বিষয়গুলো হ্যাঁ, নিয়ে যে পড়া দরকার। যেমন আমরা ক্লাসে বলি যে হচ্ছে যে তুমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবে সেই প্রোডাক্টটা নিয়ে আগে ব্যাপক পড়ালেখা করে নেবে, কোনো কিছু না জানলে ক্লায়েন্টকে জিজ্ঞাসা। হুম, এরা হচ্ছে ধান্দা যে ঠিক আছে আমি ভাইবার অ্যাকাউন্ট খুলবো, আমি কাজ পাবো, আমি হচ্ছে যে ওই চ্যাট জিপিটি দিয়ে কপি পেস্ট করে ইয়া করে মানে ক্যাম্পেইন ক্রিয়েট করে দিয়ে আমার কাজ শেষ, দাও $500। সেটা কি এরকম? হুম। যাই হোক, মোটামুটি তো আমরা শেষের দিকে নাকি? জি বস। হ্যাঁ, অলমোস্ট শেষের দিকে বস। এটা আমরা বড় নতুনদের নিয়ে বাসীদের কোনো কিছু বলার আছে, যারা আহ, চরম হতাশায় আছে, যেমন আজকে একটা বস গার্লফ্রেন্ড চলে গেছে ইয়ার কারণে, হুম, ওই কিছু দিতে পারে নাই তাই। তা আমি তো ওই যে এই, শক্তির নিত্যতা সূত্র আছে না, যে হুম, শক্তি এক থেকে আরেকটা জায়গায় রূপান্তরিত হয় আর কি, যেমন তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, তাই না, শক্তি শক্তি থাকে। রাইট, রাইট। আমি ওখানে তার পরামর্শ দিলাম, ভাই ঠিক আছে কোনো সমস্যা নেই, ভালোবাসার একটা নিত্যতা সূত্র আবিষ্কার হয়েছে, এটা ধরো আমি ই করছি আর কি। তো এটা হলো ভালোবাসা, এক্স থেকে নেক্সটে চলে যেতে হবে। আমার মনে হয় কি বস, আমার মতো আরো অনেক হিডেন্ট আছে যারা আমাদের থেকে অনেক ট্যালেন্ট হয়তো বা ওরা লজ্জায় বা কেউ আছে, আমার মতো অনেকে আছে হয়তো বা ওরা ওপেনলি বলতে চায় যে স্কিল আপার থেকে আসছে বা এখনো বসকে এখনো অনেক ভালোবাসে, কিন্তু আসলে হয়তো ওরা আমার মতোই হয়তো বা লজ্জায় বা কারো স্কিল আপারে কোনো মেম্বারদের সাথে হয়তো যুক্ত হতে পারে নাই। সো তাদেরকে আমি বলবো যে আপনারাও আমাদের সাথে কানেক্ট হইতে পারেন বা আসতে পারেন, কথা বলতে পারেন, বসের সাথে কথা বলতে পারেন। বস কিন্তু যতটা রুড একটা আমরা ইভেন্ট করবো মিটিং এ দেখি ততটা রুড না আসলে। তো আমাদের আমি একটা আমার ইভেন্ট ব্যাপারটা আসছে। বস আমার কাছে খুবই গর্বের বা আমার কাছে খুবই প্রাউডলি ফিল হয় যে আমি বলতে পারি যে আমি স্কিল আপার থেকে আসছি, আমি এখান থেকে শুরু করছি, আমি এখন থেকে জার্নিটা আমার এই স্কিল আপার সাথে, এটা বলতে আমার কাছে খুবই মজা লাগে বস, সিরিয়াসলি। এবং বসকে আমি খুব ইয়ে করি, সম্মান করি বা বসকে আমি ধারণ করি, এটা আমার খুব ভালো লাগে, এই জিনিসটা বলতে আমার খুব ভালো লাগে বস, সিরিয়াসলি। আলহামদুলিল্লাহ। না ধরো নতুনরা যারা হচ্ছে এখন ধরো কাজকর্ম শিখতেছে, জি। হতাশায় আছে, তাদেরকে তুমি কি বলবা যে মানে তারা কাজ পাওয়ার আগ পর্যন্ত যে ওই ধৈর্যটা থাকে না আর কি, এদেরকে কি বলা যায়, এদেরকে তোমার পরামর্শ কি? ওদেরকে বলবো, আমরা তো এটা বিশ্বাস করি যে পরিশ্রম কখনো বৃথা যায় না, সুন্দর কথা। পরিশ্রম হার্ডওয়ার্ক পেজ অফ। তো আশা করি আপনার পরিশ্রম করলে, আপনাকে সময় দিলে, আপনার এক্সপ্লোর মাইন্ডের হতে হবে, এগুলা একটা সময় আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো এখানে স্কিল স্কিল বাড়াবেন, কিছু শিখবেন। যেমন মাঝে মধ্যে আমাদেরও কিছু ক্লায়েন্ট বা যখন বিজনেস বা এই বাইরের দেশে যখন একটু ই কমার্স সাইডে একটু ডাউন যায় তখন আমাদের কাজ থাকে না, তখন আমরা অনেক সময় কি করি, আমরা নিজেরাও কিন্তু আমাদেরকে ডেভেলপ করি, আমরা নতুন কিছু একটা শিখি, নতুন কিছু একটা নিয়ে ভিডিও দেখি বা এই অন্য কিছু করি, অনেক সময় দেখা যায় হয়তো রেস্ট করি বা অন্য ব্যাপার স্যাপার হয়। তবে আমরাও কিন্তু কাজ করা অবস্থায় আমরাও কিন্তু স্কিল ডেভেলপ করতেছি। তো সেই ক্ষেত্রে এখানে স্কিলের উপরে আসলে শেখার উপরে আর কোনো বড় কিছুই মূল মন্ত্র নেই। এখানে একমাত্র মূল মন্ত্রটা হচ্ছে স্কিল। আপনি এবং যতটুকু দেখে সময় থাকা। পান, হম, যতটুকু সময় পান আপনি স্কিলের উপর সময় দিন। যাই হোক, আমাদের আজকের গল্প এখানে শেষ। বাসেদের কথা কালকে যখন শুনি আমার আমি একটু অশ্রুসিক্ত হয়েছিলাম যে আমাদের আসলে দুইটা, ওর ও তো এখন হুইল চেয়ারে চলাফেরা করে, ওর আসলে প্রচন্ড হতাশার মধ্যে থাকার কথা। মানে দেখেন ওর চেহারাটা, মানে কত নিষ্পাপ এবং কত সুন্দর একটা ছেলে। তো বাপ্পি যখন আমার ছবিটা দেয় তো আমি তখনই বলছি যে ওকে এখনই ডাকো, কালকে যখন কথা হয় ওকে নিয়ে। দেখেন ওর জীবনের প্রতি সেই কোনো রিগ্রেট নাই, কোনো অনুশোচনা নাই। সে ইভেন আপনি যদি বিল গেটস জাকারবার্গকেও জিজ্ঞেস করেন যে ভাই তোমার জীবনের প্রতি কি কোনো ইয়ে আছে, তার 100টা ইয়া দেখাবে, কিন্তু ও বলছে আমার এই জীবন নিয়ে কোনো ইয়া নাই। এই কথাটা এই 600 বা 800 বিলিয়ন মানুষের মধ্যে 1% মানুষ বলতে পারবে কিনা আমি জানি না। এইটা হচ্ছে বাঁচার সব থেকে মজার জায়গা, যে তুমি তোমার জীবনকে নিয়ে অনেক খুশি, অনেক হ্যাপি।
এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো ওর একটা জিনিস ভালো লেগেছে যে এই ধরনের কেজে আশেপাশের মানুষ অনেক ইয়া করে, হয়তো করেছেও ও জানে না, কিন্তু ওর ফ্যামিলি এবং ওর ক্লোজ ফ্রেন্ডরা এটা সাপোর্ট দিয়েছে। হয়তো সবাই না, হয়তো অনেকেও করেছে ও জানেও না। হ্যাঁ, অনেক সময় ওই যে আমরা ইয়ার গল্প শুনছি না, টমাস আলভা এডিসনের গল্প হইতো মনে হয়, তাই না? ওর মাকে হুম। বলেছিল যে তোমার এই ছেলের দিয়ে কিছুই হবে না, একটা চিঠি লেখে ওর মাকে। পরিবার থেকে সাপোর্ট পায় না। হ্যাঁ, তখন হচ্ছে যে ওর মা ওই চিঠিটা ওকে না পড়িয়ে, তখন হচ্ছে টমাস আলভা এডিসনের মা ওই চিঠিতে কি লেখা আছে বলছে যে তুমি খুবই ব্রিলিয়ান্ট, এরকম একটা কথা। সেই টমাস আলভা এডিসন সম্ভবত এই যে আমরা যে বিদ্যুতের বা বাতি দেখি, এই বাতি আবিষ্কার করতে যে 10,000 বার এক্সপেরিমেন্ট করার পরে সফল হয়েছিল। এই আর কি বস। তো সবাইকে যে কাজটা আপনি করবেন সেটা আর কি বিশ্বাস করা। কোনো একটা জিনিস যখন আপনি ভিতরে বিশ্বাস করবেন, তখন আপনার যে সাবকনশিয়াস মাইন্ড ওইভাবে আপনার ব্রেনকে সিগন্যাল দেবে এবং ওইভাবে আস্তে আস্তে আপনাকে নিয়ে যাবে, কিন্তু আমরা হ্যাঁ। হতাশায় চলে যায় আর কি। হুম। যদি ভালো লাগে কোনো জিনিস, যদি বিশ্বাস করেন, তাহলে সেটা নিয়ে লেগে থাকেন। হয়তো কারো একটু আগে আগে হয়, কারো একটু পরে পরে হয়। আমাকে অনেকেই প্রশ্ন করে বস, যেমন আজকে একজন আমাকে আহ, আজকে একজন আমাকে নক দিয়ে বলছে যে আপনার সাথে ইন্ট্রোডিউস হতে লেট করে ফেললাম, আহ, খুব ভালো লাগলো। যাই হোক আর কি, মানে ও আসলে এই লাইনেরই, কিন্তু বিভিন্ন জায়গা থেকে হয়েছে। তারপর লেখছে ইউ আর জেনিয়াসলি সুপার, যাই হোক আর কি, যা লেখে আর কি। তো এরকম অনেকেই বলে আর কি। তো যেটাই হোক আর কি, আমার কথা যে শুরু করেন সেটাকে প্রথমে বিশ্বাস করেন। কারণ বিশ্বাসের পরেই তো আগে আগে তো ঈমান আনতে হবে নাকি, বিশ্বাস, অবশ্যই। তারপরে বাকি আমল করেন। হুম। যেটা আপনি করতে চান, ইউটিউবে ভিডিও টিডিওগুলো দেখেন, দেখার পরে যেটা আপনার ভালো লাগে, এবার আপনি বিশ্বাস করেন এটা দিয়েই আমার কিছু একটা হবে এবং হবে। এরপরে আপনি সেটা নিয়ে লেগে থাকেন, একটু পরে অথবা একটু আগে, বাট হবেই। হবেই। ওই যে আর আব্দুল ইকবালের কবিতাটি দিয়ে শেষ করি। যোগ্য জনের শীর্ষে আমি, খোদা বলতেছে, সৃষ্টিকর্তা, যোগ্য জনের শীর্ষে আমি রত্নমাণিক দেয়ানি, নতুন পৃথিবী সেও পাবে সব, যদি থাকে তার সন্ধানী। সন্ধানীটা থাকতে হবে, বেঁচে থাকলে কথা হবে। ইনশাআল্লাহ। ইস